ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকিরা জয়েন করে নেক। আজকে আমাদের পেজ নাম্বার খুবই কম, তোমাদের 2 দিন গ্যাপ দেখে ওরকম রুটিনের মধ্যে পেজ নাম্বার কমায় দিছিলাম হোমওয়ার্কের। তো আজকে মনে হয় না এত বেশি সময় লাগবে, যে 2 আওয়ার্স যে টাইম অ্যালোকেট করার কথা, এই 2 আওয়ার টাইম পুরোটা লাগবে নাকি শিওর না। সো যদি 2 আওয়ার্স এর আগে শেষ হয়ে যায়, দেন আমরা এক্সট্রা কয়টা কোয়েশ্চেন যে আগে যেগুলো রেখে আসছিলাম, ওখানে যদি কারো রিমেইনিং প্রবলেম গুলি থাকে মার্ক স্কিম দেখার পরেও, তাহলে পরে আমরা ওগুলো সলভ করে নিলে আমাদের মিসেলেনিয়াস ক্লাসের প্রবলেম গুলি কমে যাবে আর কি। ঠিক আছে? আজকে আমরা পেজ নাম্বার 239 থেকে শুরু করব, 239 থেকে 273 পর্যন্ত আজকে। ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করি ক্লাস। সো ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 28, চ্যাপ্টার 18, কোয়েশ্চেন নাম্বার 28। এটাতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটাই কোনো প্রবলেম নাই। কোয়েশ্চেন নাম্বার 29। ওকে, 29 এও প্রবলেম নাই। 30 তো ফার্স্টে যেখানে ব্রাউনিয়ান মোশনের এই জিনিসগুলা, ফার্স্ট অফ অল যে এক্সাম্পল অফ ব্রাউনিয়ান মোশন আর এটা পার্টিকেল থিওরি কিভাবে এভিডেন্স দেয়, এই দুইটা কোয়েশ্চেন বাদ। ব্রাউনিয়ান মোশন আমাদের সিলেবাসে নাই, বাট স্টিল তোমরা যারা বায়োলজি পড়ছো তোমরা অলরেডি জানো যে পোলেন গ্রেন যখন এরকম ওয়াটার সারফেসে এরকম রেখে দেওয়া হয়, দেন কি করে, হ্যাজার্ড ওয়েতে ওরকম মুভ করে। তো এখন ওইটা কিসের এভিডেন্স? ওইটার এভিডেন্স যে ওরকম এয়ার পার্টিকেলস আর লিকুইড পার্টিকেলস ওরকম ছোট ছোট মলিকিউলস বা পার্টিকেল দিয়ে বানানো, যাদের সাথে কলিশনের জন্য পোলেন গ্রেন গুলো কি করতেছে, এরকম হ্যাজার্ড একটা ওয়েতে মুভ করে। আচ্ছা, 30 তেও প্রবলেম নাই, লামিয়ার প্রবলেম আছে 31 এ। ওকে, সো কোশ্চেন নাম্বার 31 এ কি বলতেছে দেখি। আর টিচার ইউজেস দিস অ্যাপারেটাস টু ডেমনস্ট্রেট অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, কিভাবে সে অ্যাটমসফেরিক প্রেসার দেখায় দেখি। নিচে কি করতেছে, দ্য টিচার puts a small amount of water into a metal can। এই যে মেটাল ক্যানের মধ্যে একটু ওয়াটার নিচে, এই যে নিচে ওয়াটার আছে, and heats it until the water boils। এই যে নিচে একটা হিট সোর্স আছে, এখন হিট সোর্স দিয়ে কি করতেছে, হিট করবে। ওকে, এখন বললো describe what happens to the water particles inside the can when the water is heated। কি হবে, ওয়াটারকে যত হিট করা হবে পার্টিকেল গুলি তত টেম্পারেচার বাড়লে পরে they will start moving at greater and greater velocity, or তাদের এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে। তো তাহলে they will move further and further apart from one another। যে 31 এ তে যদি আমরা দেখি, তারা ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 31 এ, এই যে কি হয়, the particles gain kinetic energy। সো তাহলে তারা দূরে দূরে সরে যায়, and কিছু পার্টিকেল ইভাপোরেশন করে এসকেপ করে আর কি। সাম পার্টিকেলস এসকেপ, যে সারফেস থেকে ইভাপোরেশন হয়, যে আমরা ইভাপোরেশনের ডিটেইলে তো ফার্স্ট যেই প্রবলেম সলভিং ক্লাস ছিল ওই দিন অনেক লম্বা একটা টাইম নিয়েছিলাম। সো ওখানে একটা মনে হয় কারো ভুলার কথা না। ওকে, সো এরপর 31 বি, এটাতেও লামিয়ার প্রবলেম না, ওর মেইন প্রবলেম হলো সি তে। তো বি নাম্বারে বললো কি, ওয়াটার ইন দ্য ক্যান বয়েলস টু ফর্ম স্টিম। আচ্ছা, সো ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হবে। এখন বললো ডেসক্রাইব হাউ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকলস ইন দ্য ওয়াটার ডিফার্স ফ্রম দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকলস ইন দ্য স্টিম। ইউ মেন ড্র আ ডায়াগ্রাম টু হেল্প ইউর অ্যান্সার। সো এখন এখানের মধ্যে আমরা যে ডায়াগ্রামটা আঁকবো, ওয়াটার মলিকিউলের ডায়াগ্রাম কিন্তু তোমাদেরকে লেকচারের মধ্যে কিন্তু এঁকে দিছিলাম, মনে আছে? এখানে পার্টিকেলস গুলি কি থাকবে, পার্টিকেলস গুলি একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকবে, কিন্তু জাস্ট তাদের কি হবে না, প্যাটার্ন অফ স্টিকিং টুগেদার, এটা কোনো রেগুলার প্যাটার্ন না। ঠিক আছে, তারা এমন হ্যাজার্ড ওয়েতে আর ইরেগুলার একটা সেটিং এ কি থাকবে, এমন থাকবে। ওকে, অনেকজন ওয়াটার মলিকিউলকে এমন আঁকে জানি তাদের উপরে কোনো গ্র্যাভিটি কাজ করে না, তারা কেমন আঁকে, এই বক্সটা আঁকলো, এই নিচে কোনো ওয়াটার মলিকুল নাই, এই ওয়াটার মলিকুল গুলা কন্টেনারের মধ্যে উপরে ভাসতেছে, এমন অবস্থা। সো এমন করে আঁকলে পরে হবে না। ঠিক আছে, সো
ওয়াটার মলিকুল গুলাকে কি আঁকতে হবে, এরকম নিচে থেকে এরকম করে আঁকবা। দে আর ক্লোজ টুগেদার, তোমার কাছে দেখে লাগতে পারে এটা কি সলিড সলিড পার্টিকেল আঁকছে নাকি, কিন্তু সলিড এমন না। ঠিক আছে, এখানের মধ্যে বেসিক্যালি তারা কাছাকাছি থাকবে, সলিডের মতনই প্রায় কাছাকাছি থাকবে, কিন্তু জাস্ট অ্যারেঞ্জমেন্টটা দেখছো, অ্যারেঞ্জমেন্টটা হলো ইরেগুলার। ওকে, এন্ড এই যে ওয়াটার মলিকুল গুলা মাঝে মাঝে স্পেস আছে না, এই স্পেস গুলা এত বড় কখনো রাখা যাবে না যে স্পেসের মাঝখানে কোন একটা ফুল সাইজড মলিকুল আটানো যায়। ঠিক আছে, এই স্পেস গুলির মাঝে কখনো ফুল সাইজড কোন মলিকিউলের যেন জায়গা না হয়, এরকম অল্প স্পেসিং থাকবে। নিজে তাদের এমন ইরেগুলার একটা স্ট্রাকচার। এটা হলো ওয়াটারের জন্য। আর স্টিমের জন্য কি হবে, স্টিমের জন্য দে উইল বি ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তারা তো অনেক লাইট, সো তাদের ওখানের মধ্যে কোনো সমস্যা হবে না। চাইলে এখানের মধ্যে অ্যারো দিয়ে দিতে পারো, র্যান্ডমলি এক একজন এক এক দিকে মুভ করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন সি নাম্বারে প্রবলেম হলো লামিয়ার। ওয়ালাইকুম আসসালাম মোনাজা। সো এখন সি নাম্বারে দেখো কি বলতেছে, দ্য টিচার কুইকলি ইনভার্টস দ্য ক্যান। আচ্ছা, তো এই ক্যানটাকে উল্টায় দিছে, যে ওই ওয়াটার গুলাকে কি করছে, এত বেশি হিট আপ করছে যে এখন ওটা কি হবে, স্টিমে কনভার্ট হয়ে যাবে, এরকম বয়েল করবে। তো এখন টিচার কি করলো, দ্য টিচার কুইকলি ইনভার্টস দ্য ক্যান কন্টেইনিং দ্য বয়লিং ওয়াটার ইনটু আ বোল অফ কোল্ড ওয়াটার। তো সে এরকম কি করলো, ওই কন্টেইনারের মধ্যে যে পানিটা ছিল, পানিটা বয়লিং অবস্থায় ছিল না, তো এখন ওই ওয়াটারের কন্টেইনারটাকে সে অনেক তাড়াতাড়ি উল্টায় কি করছে, একটা ঠান্ডা পানির বলের মধ্যে উল্টায় রেখে দিছে। এই যে লার্জ বোল অফ কোল্ড ওয়াটার, তো এটার মধ্যে উল্টায় রাখছে। এখন এখানের মধ্যে দেখো তো ব্যাপারটা কি হচ্ছে লামিয়া, এতক্ষণ এই যে কন্টেইনারের ভিতরে যেই কি বলে স্টিম পার্টিকেল গুলি ছিল, যে ওয়াটার গুলি গ্যাসে কনভার্ট হয়েছিল না, তো তাহলে তারা কি করতেছিল না, অনেক হাই একটা প্রেসার এক্সার্ট করতেছিল না বলতো, ক্যানের মধ্যে ইনসাইড অফ দ্য ক্যান প্রেসার কি ছিল, অনেক বেশি ছিল, তাই তো? ওকে, সো এখন যখন নাকি এরকম উল্টায় দিল এন্ড ঠান্ডা পানির সাথে কন্ট্যাক্টে আসলো, হোয়াট উইল হ্যাপেন, ওই স্টিম পার্টিকেল গুলি আর ওই ওয়াটার ভেপার গুলি ঠান্ডা হয়ে যাবে না? তো ওয়াটার মলিকুল গুলো যদি ঠান্ডা হয়ে যায়, তো তাহলে আগে তারা যত ফোর্সে এন্ড যত ফ্রিকুয়েন্টলি এই কন্টেইনারের ওয়ালে কোলাইড করতে, এখন কি তারা ওইরকম আগের মতো সেম রেটে কোলিশন করতে পারবে বা সেম ফোর্সে কোলাইড করতে পারবে? তো এরকম সেম ফোর্সে যদি কোলাইড করতে না পারে, দেন হোয়াট উইল হ্যাপেন, কন্টেইনারটার ভিতরের প্রেসার কমে যাবে। কিন্তু বাইরে প্রেসারটা কত, বাইরে তো প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের সমান। তো তাহলে ভিতরের প্রেসারটা কমে গেছে, বিকজ ভিতরের গ্যাস পার্টিকেল গুলির টেম্পারেচার কমে গেছে, বিকজ তাদেরকে একটা ঠান্ডা পানির বলের মধ্যে উল্টায় রাখা হয়েছে। কিন্তু বাইরে থেকে তো অ্যাটমসফেরিক প্রেসারটা তো ঠিকই আছে। তো অ্যাটমসফেরিক প্রেসারটা কি ইনসাইড অফ দ্য ক্যানের প্রেসারের থেকে বেশি। সো তাহলে এর জন্য এটাকে কি করে ফেলে, এরকম কলাপস করে ফেলে, চ্যাপ্টা করে ফেলে। তো বলতেছে কি, এই যে when the can is inverted in the cold water, the can collapses using ideas about particles and pressure to explain why the can collapses। তো তাহলে যে কথাটা বললাম আমরা দেখি ওরা অ্যানসারে কি বলতেছে। এই যে অ্যানসারের মধ্যে দেখো, এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস ডিক্রিজেস, ওই যে যখন ঠান্ডা পানির বোলের মধ্যে উল্টায় রাখলাম, ওই ওয়াটার মলিকিউল গুলা যে গ্যাসে কনভার্ট হয়েছে না, তো এখন এই গ্যাস মলিকিউল গুলার কি হইলো, টেম্পারেচার কমে গেল। ওকে, টেম্পারেচার কমে যাওয়া মানে বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, এভারেজ কাইনেটিক এনার্জি কমে। ওকে, তো বলবো কি, যখন টেম্পারেচার কমে যায় তখন এভারেজ কাইনেটিক এনার্জি কমে যায়, এক নাম্বার পয়েন্ট। তো তাহলে ওইটা কমলে কি হবে, so the particles collide with the container can less often। so তাহলে তারা কম কম কলিশন করে। তো কম কলিশন করলে তাহলে কি হবে, so তাহলে যখন ঠান্ডা হয়ে যায়, যে when cooled pressure inside the can decreases, তো তাহলে ইনসাইড অফ দ্য ক্যানের প্রেসার কমে গেল, কিন্তু বাইরে তো প্রেসারটা কি অ্যাটমসফেরিক প্রেসারের সমান। সো তাহলে প্রেসার আউটসাইড ইজ গ্রেটার দ্যান দ্য প্রেসার ইনসাইড দ্য ক্যান, তো এর জন্য এটাকে কি করে, ইনওয়ার্ড ডিরেকশনে এরকম কলাপস করে। বুঝতে পারছো? ঠিক আছে মোনাজা, ওকে। সো তাহলে 30A3 এর পরে এই যে এটা, তো বললো
the air in the tire heats up when the car is driven. So গাড়ি যখন চালানো হয় তখন টায়ারের ভিতরে যে এয়ার থাকে, তো তখন কি হয়, ওই এয়ারটা হিট আপ হয়ে যায়। সো এয়ার হিট আপ হলে কি হবে? স্যার প্রেসার ডিক্রিজ করে Sir, টেম্পারেচার। air volume. দাঁড়া, রাফাত, রাফাত এটা কোন কোশ্চেনের জন্য লিখছো? আমি বুঝি নাই। হ্যাঁ, যে টেম্পারেচার কমে গেলে প্রেসার কমবে না? প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা তো গ্যাস ল। সো ওই জিনিসটা, যে টেম্পারেচার কমে গেলে প্রেসার কমে যায়। বুঝতে পারছো রাফাত? ওকে, সো মোনাজার যে প্রবলেমটা ছিল আমরা দেখি, যে the air in the tire heats up when the car is driven, যখন গাড়িটা চালানো হয় এয়ারটা হিট আপ হলো। ওকে, explain how this affects the contact area between the tire and the ground. So এখন টায়ার আর গ্রাউন্ডের মধ্যে কন্টাক্ট এরিয়াকে কিভাবে এফেক্ট করতেছে বললো কি, assume the volume of air in the tire remain constant. তো সরি, টায়ারটা ভিতরে যে এয়ার ছিল, ওই ভলিউম অফ এয়ার হলো ফিক্সড, ঠিক আছে মোনাইজা? ওই ভলিউম অফ এয়ার হলো ফিক্সড, জাস্ট কি হয়েছে, ওই টায়ারের ভিতর যে এয়ার গুলা ছিল, নাম্বার অফ এয়ার মলিকিউলের কোনো চেঞ্জ আসে নাই, কি হয়েছে, জাস্ট তাদের টেম্পারেচারটা বেড়ে গেছে। তো এখন টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, যে এখানের জন্য দেখো টায়ারের কথা কি বলতেছে, এই যে the contact area between the tire and the ground is এত মিটার স্কয়ার। সো প্রেসার ইকুয়াল টু কি মোনাইজা? ফোর্স বাই এরিয়া নাকি? Sir, force. ওকে, সো Yes. প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ভালো কথা। সো এখন দেখো যে এখানের মধ্যে তোমার টেম্পারেচার যখন বাড়বে প্রেসারটা কি বাড়বে নাকি কমবে বলো তো? Barbe. তো তাহলে এখানে এটা যদি ইনক্রিজ করে, সো তাহলে আমাদের এরিয়ার উপর এটা কি ইফেক্ট রাখবে ওই জিনিসটা আমরা দেখি, যে তারা কি বলতেছে। এই যে যখন টেম্পারেচার বেড়ে যাবে কি হবে, তারা আরো ফাস্টার মুভ করবে, তাই তো? সো Yes, তারা sir. যদি আরো ফাস্টার মুভ করে, সো তাহলে পার্টিকেলস হিট দা টায়ার মোর ফ্রিকুয়েন্টলি, সো তাহলে প্রেসার বাড়তেছে। এন্ড প্রেসার বাড়লে এরিয়ার কি হবে, যে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া না? সো তাহলে এখানের জন্য Area. প্রেসার যদি ইনক্রিজ করে, সো তাহলে প্রেসার আর এরিয়া কি ইনভার্সলি প্রপোর্শনাল না? Yes, sir. তো তাহলে প্রেসার বাড়লে পরে ফোর্স কি হবে, কি বলে, এরিয়া কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? Yes, sir. বুঝেছি। এর জন্য প্রেসার ইনক্রিজ করলে এরিয়া অফ দা টায়ার দ্যাট উইল বি ইন কন্টাক্ট উইথ দা রোড, এটা কি হবে, কমে যাবে। সো এই জিনিসটা। ওকে, আচ্ছা মাহফুজ একটা প্রবলেম বলছো 29C। আচ্ছা ওকে, 29C, 29 এর কোশ্চেনটা আমরা দেখে নেই। The sheep, a sheep is taken out to sea before being intentionally sunk. Okay. এ নাম্বারে বললো the sheep is floating on water and is not moving. So শুধু ফ্লোট করতেছে কিন্তু মুভ করতেছে না। সো তাহলে এটার জন্য ফোর্স গুলি কি কি হবে? ওয়েট নিচের দিকে, আর উপরে ফোর্সটা কি মাহফুজ? নর্মাল রিঅ্যাক্ট ফোর্স। এখানে অ্যাকচুয়ালি নরমাল রিঅ্যাকশন ফোর্স না, এটা তো অ্যাকচুয়ালি সলিড কোনো সারফেসের সাথে কন্টাক্টে নাই। সো বুয়ান্সি অর আপ থ্রাস্ট বেসিক্যালি, ঠিক আছে? থ্যাংক ইউ আজিজুল, এটা হবে আপ থ্রাস্ট। ড্র্যাগ না লামিয়া, ড্র্যাগ হবে যখন নাকি মুভমেন্টে থাকবে, তখন ওইটার অপোজিট ফোর্স হবে ড্র্যাগ। ওকে, আর আপ থ্রাস্টটা কখন হবে, যখন নাকি তুমি কোন এরকম একটা লিকুইডকে ডিসপ্লেস করবা, তখন লিকুইড তোমার উপরে কি করে, ওই ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সমান একটা ফোর্স এক্সার্ট করে, এটাকে আমরা আপথ্রাস্ট বলি। এটা হলো, তোমরা এএস এ উঠলে শিখবা জাস্ট আপথ্রাস্ট ফোর্সটা হলো কি জিনিস, ওটা জেনে রাখলে ভালো, যে কখন কাজ করে এটা, when a fluid is displaced, ঠিক আছে,
when a fluid is displaced, it exerts an upward force. It exerts an upward force known as upthrust. ঠিক আছে? এই ব্যাপারটা ডিটেইল জানতে চাইলে পরে তোমাদের ওই এস ব্যাচের ওই লেকচার ভিডিও দিব, ওগুলা বুঝতে প্রবলেম হবে না, ওগুলা তোমরা অলরেডি ভালো মতনই বুঝতে পারার কথা। সো নিচের দিকে হলো ওয়েট, উপরে হলো আপথ্রাস্ট। ওকে, এখন বি নাম্বারে কি বলতেছে, দ্য শিপ ইজ দেন সাঙ্ক। কি করলো? ইট সিঙ্কস টু আ ডেপথ অফ 48 মিটার বিলো দ্য সারফেস অফ দ্য সি। এখন বললো স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং প্রেসার ডিফারেন্স, হাইট, ডেন্সিটি এন্ড জি। সো প্রেসার ডিফারেন্স ইজ ইকুয়াল টু হোয়াট? রো জি এইচ। এখন বললো বি টু তে the density of sea water is 1030 kg per meter cube. আচ্ছা, বললো show that the pressure difference from the surface is about 500 kilopascal when the ship is এত মিটার beneath the surface of the sea. So তাহলে আমাদের প্রেসারের ফর্মুলাটা কি? রো জি হলো 10, হাইট হলো 48। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই 1030 into 10 into 48, so 4994400 প্যাসকেল। তো তাহলে 494.4 কিলো প্যাসকেল। তো আমরা এখন এটাকে লিখবো কত মাহফুজ বলো তো? 490। 490, ভেরি গুড। যে বিকজ আমাদের যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তার থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, রাইট? ইয়েস স্যার। তো তাহলে 490 কিলো প্যাসকেল। এই যে এইটা মিথিলা, এই ড্রয়িং এর কথা বল, এই ফোর্স গুলার কথা বলছো নাকি ওই ওয়াটার আর স্টিমের কথা বলছো মিথিলা? কোন ড্রয়িংটা? এটাই ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। সো তাহলে এটা গেল আমাদের 29A, 29B1, 29B2। এখন সি নাম্বারে হলো তোমার প্রবলেম। কি জিনিস দেখি, a small pocket of air is trapped inside the ship as it sinks. সো এই শিপের ভিতরে একটা সার্টেন এয়ার পকেট আর একটা সার্টেন এরকম রুমের মধ্যে কি হইতেছে, এয়ার ট্র্যাপ হয়ে আছে। আচ্ছা, এখন বললো air has a pressure of এত কিলো প্যাসকেল at the surface of the sea. C1 এ বলতেছে ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার অফ এয়ার এট আ ডেপথ এত মিটার বিলো দ্য সারফেস। সো তাহলে তোমার এট দ্য সারফেস কত ছিল? এট দ্য সারফেস হলে অ্যাটমসফেরিক প্রেসারের সমান। সো তাহলে at 48 মিটার ডেপথ কি হবে? প্রেসার উইল বি ইকুয়াল টু atmospheric pressure plus the pressure at 48 মিটার ডেপথ, তাই না? আমরা 48 মিটার ডেপথে প্রেসার কত এটা তো অলরেডি বের করছি, কত? 490 না? 490। আর ইয়েস স্যার। অ্যাটমসফেরিক প্রেসার সারফেসেরটা তো এটা তো থাকবেই, যে এটা তো সারফেসের নিচেই আছে। সো তাহলে এখানের মধ্যে কি অ্যাটমসফেরিক প্রেসার প্লাস pressure due to depth at 48 মিটার। সো তাহলে এটা কত হবে? 100 প্লাস 490 নাকি? সো তাহলে এটা কত হয়? 590 দিছে না ওরা? দেখি এটা কত, 29 না? এই তো ওরা ইয়েস স্যার। এই জিনিসটাই 590 কিলো প্যাসকেল, আর ওরা ওখানে ওরা শো দ্যাট এর ভ্যালুটা ডিরেক্টলি ইউজ করে 600 কিলো প্যাসকেল লিখছে, একই কথা। সো 590 আর কি আমাদেরটা। ওকে, এখন কি বলতেছে দেখো, the volume of trapped air is 24 মিটার কিউব। ওকে, সো ভলিউম আমরা জানি 24 মিটার কিউব, আর প্রেসার কত এটাও জানি, at the surface of the sea। ও আচ্ছা, সি সারফেসে যে নরমাল অ্যাটমসফেরিক প্রেসারে
ভলিউম হলো 24, সো তাহলে 48 মিটার ডেপথে ভলিউম কত হবে ওটা বের করতে বললো। তো এখন এটার জন্য আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে? P1V1 is equal to P2V2, নাকি? সো এখন এখানে Yes, থেকে sir. V2 কত এটা বের করি। সো V2 will be equal to P1V1 divided by P2। সো তাহলে P1 যে নরমাল অ্যাটমসফেরিক প্রেসার এটা হলো 100 কিলো প্যাসকেল, আর এখানে ভলিউম হলো 24, আর 48 মিটার ডেপথে প্রেসার হলো 590। সো তাহলে এখানের জন্য আমাদের ভলিউম কত আসে এটা দেখি। 4.07 মিটার কিউব or 4.1 মিটার কিউব বেসিক্যালি। ঠিক আছে? Yes, sir. 4.0 থেকে 4.1 এর মধ্যে। বুঝতে পারছো এখন? Yes, sir, বুঝেছি। ওকে, সো তাহলে 29, 30, 31 তো শেষ করলাম লামিয়ারটা। ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32 তে কারো প্রবলেম আছে? Sir, beta. 32B, ওকে। কি বলতেছে কোয়েশ্চেন নাম্বার 32 তে? স্টুডেন্ট হিটস আ লিকুইড ইন আ বিকার এন্ড মেজার্স দ্য হাইয়েস্ট টেম্পারেচার রিচড when the liquid becomes a gas, ওকে। তো এই নাম্বারে বললো যে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার প্রসেসটা কি, বয়লিং। এরপরে A2 তে ডেসক্রাইব দ্য চেঞ্জেস ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস, এটা একটু আগেও বললাম যে দূরে দূরে সরে যাবে এরকম। আচ্ছা, এখন বি নাম্বারে বলতেছে কি, দ্য স্টুডেন্ট কালেক্টস দ্য গ্যাস ইন আ ফ্লাস্ক, ওকে। স্টুডেন্টটা ওই গ্যাস গুলাকে একটা ফ্লাস্কের মধ্যে কালেক্ট করছে। হি সিলস দ্য ফ্লাস্ক টু মেক শিওর দ্য ভলিউম অফ দ্য গ্যাস রিমেইনস কনস্ট্যান্ট। সো তাহলে সে ওই ফ্লাস্কটাকে এরপর সিল করে দেয়, তাহলে যেন যেই ভলিউম অফ গ্যাস সে ফ্লাস্কে কালেক্ট করলো ওইটা যেন আর চেঞ্জ না হয়। এরপরে সে ওই ফ্লাস্কটাকে হিট আপ করতেছে। এখন বলল B1 এ, বিফোর বিং হিটেড দ্য গ্যাস ইজ at a temperature of 350 Kelvin and a pressure of 100 kilopascal. So টেম্পারেচার আর প্রেসার, যে ইনিশিয়াল টেম্পারেচার আর ইনিশিয়াল প্রেসার আমরা জানি। এখন বলল ক্যালকুলেট দ্য প্রেসার অফ দ্য গ্যাস when the temperature is increased to 450 কি বলে 450 কেলভিন। সো তাহলে এটা হলো T2। সো তাহলে আমাদের ফাইনাল প্রেসার বের করতে বলছে। সো আমরা কি করব, P1/T1 is equal to P2/T2। সো এখন এখানে থেকে আমরা P2 বের করব বেসিক্যালি। সো P1 into T2 divided by T1। সো কেলভিনে দেওয়া আছে, আমাদের আলাদা করে আর টেম্পারেচারটা কনভার্ট করতে হয় নাই। যদি কেলভিনে না দেওয়া থাকতো অনামিকা, কি করা লাগতো আমাদের? যদি টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকতো তাহলে কি ডিরেক্টলি ইউজ করতে পারতাম আমরা? আমাদের ওটাকে কি করা লাগতো, কেলভিনে কনভার্ট করে নিতে হইতো আর কি। ঠিক আছে, ওকে। তো তাহলে ইনিশিয়াল প্রেসার হলো 100 কিলো প্যাসকেল। দেন এখানের মধ্যে তোমাদের মনে হতে পারে আমি কেন কনভার্ট করছি না, বিকজ ফাইনালি আমাদের কিলো প্যাসকেলেই নিতে হবে, বুঝছো? এর জন্য 100 কিলো প্যাসকেলটা কিলো প্যাসকেলেই রাখলাম, ওকে। দেন T2 হলো 450 কেলভিন, T1 হলো 350 কেলভিন। এখন দেখো কেলভিন কেলভিন কাটাকাটি চলে গেল, ফাইনাল ইউনিটটা আমার কিসে থাকবে, কিলো প্যাসকেলে থাকবে। তো এর জন্য আমি ডিরেক্টলি করে ফেলতেছি। বুঝতে পারছো? ঐশী কিছু বলবা? ওকে, সো 100 into 450 divided by 350। সো তাহলে this gives us 128.57 kilopascal। কিন্তু এটাকে লিখবো কত, টু সিগনিফিকেন্ট ফিগারে, যে গিভেন ইনফরমেশন সবগুলো আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে আছে। তো তাহলে 130 kilopascal। ওকে, সো ফার্স্টে B1 গেল এটা। দেন কি বললো, complete the graph to show how the average kinetic energy of the gas molecules changes as the temperature of the gas increases। এটা কি হবে, টেম্পারেচারের সাথে এভারেজ কাইনেটিক এনার্জি কি ডিরেক্টলি প্রপোর্শনাল না মাহফুজ? Yes, sir. Yes, sir. তাহলে এটা হবে আমাদের একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, ওকে। তেমন আমরা যদি অ্যানসারটা দেখে নেই,
কোশ্চেন নাম্বার 32। সো এখানের মধ্যে ফার্স্ট অফ অল এই যে দেখছো গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে কত 130। এই যে এখানের মধ্যে 2 মার্কস দেখো লামিয়া, একটা হলো স্ট্রেট লাইন আর আরেকটা হলো অরিজিন দিয়ে পাস করতেছে এমন, বুঝতে পারছো? সো এই দুইটার জন্য 2 মার্ক। সো ডিরেক্টলি প্রপোর্শনাল এর জন্য আমাদের যে দুইটা কন্ডিশন ছিল না, একটা হলো দ্য গ্রাফ মাস্ট বি আ স্ট্রেট লাইন আর ইট মাস্ট পাস থ্রু দি অরিজিন। সো এই দুইটা জিনিসই ফুলফিল করতেছে, বুঝতে পারছো? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 32 গেল। কোশ্চেন নাম্বার 33 তে কারো প্রবলেম আছে? 33C পয়েন্টস গুলি নিয়ে। ওকে, সো 33C এটা তো আমাদের মোমেন্টাম চ্যাপ্টারের মধ্যে আমরা করেছিলাম। দেখো মাহফুজ, যে এটা কি ফার্স্টে তো বিফোর দ্য ক্যানন বল ওয়াজ ফায়ার্ড কি ছিল? পুরো সিস্টেমটা রেস্টে ছিল না, বলো তো? সো পুরো Yes, sir. সিস্টেমটা যদি Momentum রেস্টে থাকে zero, সো sir. তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? Sir, 0. 0। সো তাহলে ইন অর্ডার টু কনজার্ভ মোমেন্টাম ফাইনাল মোমেন্টামও কি হইতে হবে? 0 হইতে হবে। সো এখন মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, Yes, সো sir. তাহলে কি ক্যানন বলটা আমরা টুয়ার্ডস রাইট ফায়ার করলাম, সো তাহলে দ্য ক্যানন বল হ্যাজ আ মোমেন্টাম টুয়ার্ডস রাইট। সো ইন অর্ডার ফর দ্য ফাইনাল মোমেন্টাম টু বি 0, হ্যাঁ, ইন অর্ডার ফর দ্য ফাইনাল মোমেন্টাম টু বি 0, সো তাহলে ক্যাননটাকে কি করতে হবে? দ্য ক্যানন মাস্ট recoil in the opposite direction, তাই তো? the cannon must recoil in the opposite direction, তাহলে যেন কি হয়? তাহলে যেন এই দুইটা মোমেন্টাম একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিতে পারে, so that the final momentum also remains what? also remains 0। তো এই ব্যাপারটা নিয়ে বলার কথা। আমরা দেখি এটা কত সি নাম্বারের মার্ক স্কিমের পয়েন্টগুলি। তো একটা জিনিস কি, মোমেন্টাম বিফোর ফায়ারিং 0, মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে। সো তাহলে দ্য আইডিয়া দ্যাট firing cannon must have equal and opposite momentum to that of the cannon ball। সো তাহলে ক্যানন আর ক্যানন বলের মোমেন্টাম হতে হবে ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে যেন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলে। আর এখানে মধ্যে আরেকটা পয়েন্ট দিচ্ছে মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, বুঝতে পারছো? Yes, sir. বুঝেছি। ওকে, সো তাহলে এইটা গেল কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 34 এ কারো প্রবলেম আছে? ওকে, সো কোশ্চেন নাম্বার 34 এ কোনো প্রবলেম নাই। 35 এ আছে আজিজুলের। অলরাইট, তো তাহলে কোশ্চেন নাম্বার 35 আমরা দেখি কি বলতেছে। The diagram shows a chair with a weight of 370 নিউটন। ওকে, তো এই চেয়ারের ওয়েট হলো 370 নিউটন, এই যে দেখাইতেছে এটা। এখন বলো ড্র অ্যান এক্স অন দ্য ডায়াগ্রাম টু শো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সো যেখান থেকে কাজ করতেছে ওয়েট, ওখানেই তো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে নাকি? সো এই যে এখানের মধ্যে দেখো 35 এ তারা কি বললো, এই যে সরি, ওয়েট যেখান থেকে কাজ করতেছে ওখানেই আমাদের কি হবে, ওই অ্যারোটার একদম স্টার্টিং পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটিটা বেসিক্যালি এমন জায়গায়। এরপরে বললো কি বি নাম্বারে, দ্য চেয়ার হ্যাজ 4 legs। ওকে, এখন বললো ইচ লেগ হ্যাজ অ্যান এরিয়া অফ এত সেন্টিমিটার স্কোয়ার। আজিজুল এরিয়ার ইউনিটটা দেখছো? সেন্টিমিটার স্কোয়ার। সো আমাদের এটাকে কি করতে হবে? মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, এটা আমরা দেখবো। ফার্স্টে বললো স্টেট দ্য ইকুয়েশন রিলেটিং প্রেসার, ফোর্স এন্ড এরিয়া। সো প্রেসার, ফোর্স এন্ড এরিয়া রিলেটেড ফর্মুলা কি? Pressure is equal to force by area. What's your 34 is about, হ্যাঁ, ইরেগুলার শেপড অবজেক্টের ডেনসিটি বের করার প্রসিডিওর। এই যে এটা, এই যে ডিসপ্লেসমেন্ট ক্যান দিয়ে ওরকম বের করবো, ওই জিনিসটাই, বুঝতে পারছো? What's your? ওকে, তো এরপরে B2 তে কি বলতেছে দেখো আজিজুল। B2 তে বললো ক্যালকুলেট দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য ফ্লোর বাই ইচ লেগ। একটা লেগ কত
প্রেসার এক্সার্ট করতেছে। সো দেখো তোমার প্রেসার ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া। তো এখন ফোর্স কত, টোটাল ফোর্স হলো তোমার 370 নিউটন। এখন 370 নিউটন, এটা কয়টা লেগের মধ্যে স্প্রেড হয়ে যাবে, 4টা লেগের মধ্যে ইকুয়ালি স্প্রেড হবে। সো তাহলে লেগ হলো 4টা আর প্রতি লেগের এরিয়া কত, 5.2 সেন্টিমিটার স্কোয়ার। এখন সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয় আজিজুল? divided by সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। আর এখন এটা সেন্টিমিটার স্কোয়ার, তো তার মানে কয়টা সেন্টিমিটার আছে, 2টা। তো তাহলে 2বার কি করবা, 100 দিয়ে ডিভাইড দিবা নাকি? তো তাহলে এখানের জন্য আমাদের প্রেসারটা কত আসে, 370 ডিভাইডেড বাই 4 ইন্টু 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা কত আসে, 177,884.6154 প্যাসকেল। অর এখন আমাদের গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে, 2 সিগনিফিকেন্ট ফিগারে। সো ফাইনাল অ্যান্সার আমরা 2 সিগনিফিকেন্ট ফিগারে রাখি যে 180,000 প্যাসকেল অর 180 কিলো প্যাসকেল, যেভাবে ইচ্ছে ওইভাবে লিখতে পারো। সো 180 কিলো প্যাসকেল লিখতে পারো অর 180,000। হ্যাঁ, ইচ লেগে যে, তাহলে দেখো এই যে ফুল এরিয়াতে কত প্রেসার এক্সার্ট হইতেছে, ওখানে ডিভাইডেড বাই 4 করে আমরা কি করে ফেললাম বলো তো লামিয়া, যে এখানে তুমি এমন একটা কাজ করলা, কি করলা ব্যাপারটা খেয়াল করো, যে টোটাল ওয়েট কত বলো তো লামিয়া, 370, তাই তো? টোটাল ওয়েট হলো 370। তো তাহলে একটা লেগে কত ওয়েট কাজ করতেছে ওইটা ডিভাইডেড বাই 4 করে ফেললাম, দেন একটা লেগের এরিয়া দিয়ে ডিভাইড করে ফেললাম। সো এটা করলে যা হয় এখানে এইটা করলে একই জিনিস হচ্ছে, বুঝছো? ওকে, সো এই যে এখানের মধ্যে কোনটা দেখতেছিলাম, এই যে এটা। তো তাহলে এটা কত আসে, তুমি যদি নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে রাখো সো তাহলে পরে ওখানে তোমার আর কনভার্সন দরকার নাই। কিন্তু আমরা কি করছি, আমরা তো প্যাসকেলে কনভার্ট করছি, তাই তো? আমরা প্যাসকেলে কনভার্ট করছি। সো তাহলে প্যাসকেলে কনভার্ট করার পর যেই জিনিসটা আসতেছে ওই জিনিসটা আমরা দেখলাম। দাঁড়াও একটা 1 মিনিট। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম আজিজুল, তো তুমি যদি সেন্টিমিটার স্কোয়ারেই রাখো সো তাহলে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার ওইরকম অ্যান্সার দিতে পারো। আমরা কি করছি, কিলো প্যাসকেলে নিয়ে গেছে, তো কত আসছে 180 কিলো প্যাসকেল। সো ওখানে দিয়েও কোনো সমস্যা নাই, বুঝতে পারছো আজিজুল? ওকে, তো এরপরে কি এইখানের মধ্যে এই যে দেখো, এই যে লেগ গুলা কি করতেছিল, লেগ গুলার এরিয়া ছোট ছিল না? সো এত ছোট একটা এরিয়ার মধ্যে এত বড় একটা ফোর্স যদি কাজ করে সো তাহলে কি প্রেসারটা খুবই বেশি কাজ করবে, তাই না আজিজুল? প্রতিটা লেগের এরিয়া অফ কন্ট্যাক্ট, ওই তো প্রেসারটা ছড়ায় যাচ্ছে, প্রেসারটা ছড়া যাচ্ছে না, ফোর্সটা ছড়ায় যাচ্ছে, সো প্রেসারটা কমে যাবে বেসিক্যালি। ওকে, ঐশী বুঝতে পারতেছো কি বললাম? যে এখানে মধ্যে প্লাস্টিক কাপটা দিলে দেখো প্লাস্টিক কাপটা কি করতেছে, ইফেক্টিভ সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট বাড়ায় দিল। সো তাহলে আগে এতটুকু এরিয়াতে ফোর্সটা কাজ করতে, এখন এরিয়া অফ কন্ট্যাক্ট আমরা কি করলাম, প্লাস্টিক কাপটা দিয়ে এরিয়া অফ কন্ট্যাক্ট আমরা বাড়ায় দিলাম। তো তাহলে কি সেম ফোর্স, ওয়েট অফ দা চেয়ার তো চেঞ্জ হবে না। তো চেয়ারের ওয়েট সেমই আছে, কিন্তু আমরা কি করলাম, একটা বড় এরিয়াতে ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। সো তাহলে প্রেসারটা কি কমে যাবে না বলতো? বুঝতে পারলা কি বললাম ঐশী, যে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। সো তাহলে এখন ফোর্সটা হলো কনস্ট্যান্ট, তো এখন এরিয়া বাড়ায় দিছি, সো তাহলে প্রেসার কমে যাবে। ওকে, তো এইটা হবে আমাদের এখানের অ্যান্সার, যে ম্যানুফ্যাকচারার ক্লেম করতেছে কি, দ্যাট ইউজিং কাপস উইল রিডিউস দ্য রিস্ক অফ ড্যামেজ টু দ্য ফ্লোর, ইভালুয়েট দ্য ম্যানুফ্যাকচারার্স ক্লেম। সো তাহলে তার ক্লেমটা কি, এই যে কাপস ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, সো তাহলে ফোর্স অন দ্য ফ্লোর রিমেইনস দ্য সেম। তো ফোর্স সেম আছে কিন্তু কাপটা কি করলো, সারফেস এরিয়া বাড়ায় দিল। সো তাহলে সিন্স প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তো তাহলে এর জন্য
এরিয়া বাড়াতে প্রেসার কমে যাবে, সো তাহলে ম্যানুফ্যাকচারারের ক্লেমটা ঠিক আছে। অলরাইট, সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 36 এ কারো প্রবলেম আছে? বি নম্বরে গ্যাসের কনসেন্ট্রেশন নিয়ে বলতে পারবো না। ওকে, দাঁড়াও দেখতেছি। ফার্স্টে A1 এ প্রবলেম আছে লামিয়ার। এখানের মধ্যে টেম্পারেচার বের করতে বলছে কি 0 কিলো প্যাসকেল প্রেসার কখন। সো তাহলে আমরা এই গ্রাফটাকে এক্সটেন্ড করব লামিয়া। আমরা এই গ্রাফটাকে এক্সটেন্ড করে যে এখান থেকে এই গ্রাফটাকে এক্সটেন্ড করে আমরা দেখব যে কোথায় আসে। এই যে ওই যে লাইনটা ছিল ওই লাইনটাকে প্রডিউস করব। ওকে, এই লাইনটাকে প্রডিউস করলাম। তো এখন এই লাইনটাকে প্রডিউস করলে পরে এটা এখানে কোন একটা জায়গায় আসলো। সো তাহলে এটা কত হয়, এখানে 10 ঘরে হলো 50, সো তাহলে এক ঘরে কত 5, সো তাহলে এটা -255 -260 -265, তাহলে -265 এর মতো আসে, -265 ডিগ্রি সেলসিয়াস। ওরা অ্যান্সারে কত দিছে, এই যে -260 থেকে -300 এর মধ্যে যে কোনো একটা আসলেই হইলো। বুঝতে পারছো? এখানে গ্রাফ থেকে রিডিং নিতে সময় ওরা অলওয়েজ রেঞ্জ একটা অ্যালাউ করবে, বুঝছো লামিয়া? এগুলো ভয় পাওয়ার কিছু নাই, এটা প্লাস মাইনাস একটা রেঞ্জ তারা অলওয়েজ অ্যালাউ করে, বুঝছো? ওয়াসির কিছু বলবা? ভাই এটা অ্যাকুরেটলি মেজার করতে বলবে না কখনো না, গ্রাফে? গ্রাফের যখনই তোমার কোয়েশ্চেন আসবে অলওয়েজ দেয়ার উইল বি সাম রেঞ্জ অফ অ্যান্সার, যে এত রেঞ্জ থেকে এত রেঞ্জের মধ্যে অ্যান্সার আসলেই হইলো। বুঝতে পারছো? যদি বলো তাহলে অ্যাকুরেটলি করব। হ্যাঁ, অ্যাকুরেটলি তুমি বের করবা, দেন দেখবা যে তোমার অ্যান্সার অলওয়েজ রেঞ্জের মধ্যে পড়বেই পড়বে। ঠিক আছে? জি ভাই। ওকে, আচ্ছা 36B2 এন্ড আরো 36 এর কতজনের প্রবলেম আছে আমরা এটা দেখতেছি। এই মিটিং এর টাইম অল্প একটু বাকি, সো আমরা নেক্সট মিটিং এর মধ্যে এটা শুরু করতেছি। ঠিক আছে? তো নেক্সট মিটিং এ জয়েন দিয়ে ফেলো সবাই। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা দেখতেছিলাম কোশ্চেন নাম্বার 36, কোশ্চেন নাম্বার 36 A1 ফার্স্টে দেখলাম, দেন বললো কি যে what happens to the average speed of the gas molecules when the temperature of the gas is increased? কি হবে, এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে, সো এভারেজ স্পিডও বাড়বে। এরপরে B1 এ বললো the student you then investigates how the pressure of the gas changes with volume। হ্যাঁ, ভলিউমের সাথে প্রেসারের রিলেশন বের করবে। সো তাহলে বাকি জিনিসগুলোকে কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে না? বাকি জিনিসগুলা কে বাকি জিনিসগুলো হলো টেম্পারেচার আর আরেকটা কি ম্যাস, তাই তো? টেম্পারেচার আর ম্যাসটা কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে যেন প্রেসার আর ভলিউমের মধ্যে ডিরেক্ট রিলেশন আমরা বুঝতে পারি যে ভলিউমের চেঞ্জ আনলে পরে প্রেসারে কি চেঞ্জ হয়, ভলিউমে আর প্রেসারে কি চেঞ্জ আনলে পরে ভলিউমে কি চেঞ্জ হয়, এই ব্যাপারগুলা। তো বাকি জিনিসগুলাকে আমাদেরকে কনস্ট্যান্ট রাখতে হয়। এরপরে এখানের মধ্যে বললো কি describe the relationship between the pressure of a gas and its volume, you may sketch a graph to help your answer। তো এটার মধ্যে প্রবলেম ছিল নিতু। তো এখন জি ভাইয়া। এখানের মধ্যে কাজটা কি দেখো, প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনটা কি পড়ছিলাম মনে আছে? এটা কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড এইটাও ফাইনালের আগে বলছিলাম না যে এইগুলা গ্রাফ তোমাদের আসবেই আসবে। তো এখানের মধ্যে আমরা দুইটা গ্রাফ ড্র করে দেখাইছিলাম, কি কি ছিল? একটা হলো ডিরেক্টলি প্রেসার ভার্সেস ভলিউম, যখন নাকি কি ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, দেন প্রেসার ভার্সেস 1/ভলিউম গ্রাফ আঁকলে পরে এটা কি আসে, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রেসার এন্ড ভলিউম কি ইনভার্সলি প্রপোর্শনাল, যে ভলিউম বাড়লে প্রেসার কমবে, ভলিউম কমলে প্রেসার বাড়বে। বুঝতে পারছো? দুইটা ড্র করলে ভালো, বুঝছো আজিজুল? দুইটা ড্র করলে পরে তুমি একদম এক্স্যাক্টলি শো করতেছো যে প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপটা একদম পুরোপুরি ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? বিকজ এরকম শেপের
ইনভার্সলি প্রপোর্শনাল দেখে মনে হয়, কিন্তু এরকম শেপের গ্রাফে অন্য টাইপের রিলেশনশিপও থাকতে পারে। যে এখানের মধ্যে দেখো তারা অ্যান্সারে কি দিচ্ছে, এই যে এখানের মধ্যে বলতেছে লো ভলিউম গিভস হাই প্রেসার, ডিক্রিজিং ভলিউম ইনক্রিজেস দ্য প্রেসার। সো তাহলে দ্য রিলেশনশিপ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এই যে প্রেসার আর ভলিউম হলো ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে এটা। আর প্রেসার ভার্সেস 1 বাই ভলিউম আঁকলে পরে কি হবে, ইট উইল গিভ আস আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। এই যে দেখো এই গ্রাফটা, এই যে প্রেসার ভার্সেস 1 বাই ভলিউম গ্রাফ, এটা ড্র করলে পরে তুমি একদম জাস্ট স্কেচ থেকেই, উইদাউট এনি এক্সপ্লেনেশন, জাস্ট এ স্কেচ থেকে ইউ উইল গেট 3 মার্কস। বুঝতে পারছো যে প্রেসার ভার্সেস 1 বাই ভলিউম গ্রাফ আঁকলে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন দেওয়া মানে কি, প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই ভলিউম। সো এখান থেকে আমরা বুঝাই দিতেছি যে কি, প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝছো আজিজুল? ওকে, সো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 37 এ লামিয়ার প্রবলেম কিসে, এ নাম্বারে পয়েন্টস গুলো। আচ্ছা, তো দেখি কি বলতেছে এখানের মধ্যে। খেয়াল করে এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এখানের মধ্যে কাজটা কি হচ্ছে, আর টিচার ডেমনস্ট্রেটস দ্য ইফেক্ট অফ এয়ার প্রেসার। আচ্ছা, এ নাম্বারে বললো দ্য টিচার ইনফ্লেটস আ বেলুন এন্ড প্লেসেস ইট ইনসাইড আ বেল জার। ওকে, তো একটা বেলুন কি করলো, ইনফ্লেট করে যে ফুলায় একটা বেল জারের মধ্যে রাখছে। হি ফার্মলি কি বলে, হি ফিক্সেস দ্য বেল জার ফার্মলি টু আ বেঞ্চ, তো একটা বেঞ্চের সাথে ওরকম শক্ত করে লাগায় রাখছে। হি দেন ইউজেস আ পাম্প টু রিমুভ সাম অফ দ্য এয়ার ফ্রম দ্য বেল জার। সে এখন কি করলো, বেলুনের থেকে, বেলুনের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখো বেলুনটাকে বাইন্ধা দিছে, এই যে বেলুনটাকে বেঁধে দিছে, বুঝছো? তো বেলুনের থেকে কোনো এয়ার বেরো হইতে পারবে না, ভিতরে আসতে পারবে না। সো বেলুনের ভিতরে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বুঝছো লামিয়া? বেলুনের ভিতর কোনো চেঞ্জ হচ্ছে না, কি হইতেছে দেখো, এই পাম্প দিয়ে এই বেল জারের ভিতরে যে এয়ার ছিল না, বেল জারের এয়ার কতগুলাকে সে বের করে নিয়ে আসতেছে। ঠিক আছে, সে বেল জারের ভিতরের এয়ার গুলাকে বের করে নিয়ে আসলো। তো তাহলে কি হবে বলতো, বেলুনের ভিতরে এয়ারের অ্যামাউন্টে কোনো চেঞ্জ আসছে না, কিন্তু বেল জারের এখানে যে এয়ার গুলি ছিল, এখানে যে এয়ার মলিকিউল গুলি ছিল, অনেকগুলি এয়ার মলিকিউলকে কি করা হয়েছে, অনেকগুলি এয়ার মলিকিউলকে পাম্প আউট করে বের করে ফেলা হয়েছে। তো তাহলে কি, বেল জারের ভিতরে এখানে এয়ারের অ্যামাউন্ট কমে গেল না, বেল জারের ভিতরে এয়ারের অ্যামাউন্ট কি হইলো, কমে গেল। তো তাহলে নাম্বার অফ এয়ার মলিকিউল যদি কমে যায় বা ম্যাস অফ এয়ার মলিকিউল যদি কমে যায়, তো তাহলে তারা কি বেলুনে, ইনসাইড অফ দ্য বেলুনের প্রেসার ইনক্রিজ করতেছে না, ইনসাইড অফ দ্য বেলুনের প্রেসার যা ছিল তাই আছে। ওকে, ইনসাইড অফ দ্য বেলুনে যে এয়ার গুলা ছিল ওটা যেটা ছিল ওইটাই আছে। কি হচ্ছে এখানের মধ্যে দেখো, বাইরের প্রেসারটা কমে গেছে, বুঝছো? ভিতরেরটা যা ছিল তাই, বাইরের প্রেসার কমে গেল, যে বাইরের থেকে যে ইনওয়ার্ড একটা প্রেসার আসতেছিল ওইটা কমে গেছে। সো তাহলে এর জন্য কি হবে, এটার জন্য বেলুনটার ভলিউম বেড়ে যায়। ওয়াসির বলো। ভ্যাকুয়ামে বেলুন ছাড়া আর অন্য কোনো অবজেক্টের মানে সাইজ বাড়ে না ভ্যাকুয়ামে? এখানে ওই ওরকম অবজেক্ট, যদি তোমার ওগুলো অবজেক্ট যে ইনফ্লেটেবল কোন অবজেক্ট হয় যে ইজিলি তার ওরকম শেপ চেঞ্জ করতে পারে, তাহলে পরে পসিবল, বুঝছো? যে জি ভাই। নরমালি কোন একটা এরকম মেটাল ক্যান রাখলে, এমন অনেক শক্ত কোনো একটা রিজিড অবজেক্ট রাখলা, তো তাহলে পরে ওখানে প্রেসার ডিফারেন্সেও সে ওইটাকে উইথস্ট্যান্ড করে ফেলবে, তার শেপে চেঞ্জ আসতে দিবে না। বেলুন তো ইজিলি ওরকম চেঞ্জ করতে পারে শেপ, তো এর জন্য। ওকে, জি ভাই। হ্যাঁ, ওকে। আচ্ছা আজিজুল কি বলতেছো? হ্যাঁ মাহফুজুর, মার্শমেলো হয়। চিপসের প্যাকেটের ভলিউম কমে যায় কেন, ওই যে ওখানে ভিতরে যদি ওরকম আমাদের ফুটা থাকে, কোন একটা ওরকম লিকেজ থাকে যেখানে থেকে অ্যাকচুয়ালি এয়ার বের হয়ে যায়, বুঝছো? তো ওই সময় তখন ওখানের চিপসের প্যাকেটের ভলিউম কমে যায়। আচ্ছা আজিজুল বলতেছো কি কোলাপস করবে না, ওর কম প্রেসার পড়বে বেলুনের উপর, ওইগুলা মেনশন করে। ওই যে এখানের মধ্যে কোলাপসের উল্টাটা হচ্ছে, এখানের মধ্যে দেখো একটু আগে লামিয়া যে একটা প্রবলেম দেখাইছিলা, কোনটা, ঠান্ডা পানির ওই বোলের মধ্যে উল্টাই দিলে পরে কি হচ্ছে, কোলাপস করতেছে, বিকজ
বাইরের প্রেসার ভিতরের প্রেসারের থেকে বেশি, সো এর জন্য এটাকে কলাপস করাইতেছিল। আর এখনের সিচুয়েশনটা কি পুরো উল্টাটা, কি হচ্ছে এখানের মধ্যে ভিতরের প্রেসারটা বেশি, বাইরের প্রেসার কম, সো এর জন্য এটা এরকম সাইজে বড় হচ্ছে। যে এখানের মধ্যে দেখো কাজটা কি লামিয়া, ফার্স্ট অফ অল ফিউয়ার পার্টিকেলস আউটসাইড দ্য বেলুন, যে বাইরে থেকে কি করা হয়েছে, বাইরে থেকে এরকম এয়ার কতগুলি বের করে নেওয়া হয়েছে না। সো এখন এখানের মধ্যে কি হয়েছে, হেন্স ফিউয়ার ইম্প্যাক্টস পার সেকেন্ড অন দ্য আউটসাইড অফ দ্য বেলুন। এই যে আউটসাইড অফ দ্য বেলুন ইম্প্যাক্ট কম, বিকজ বাইরে থেকে এয়ার আমরা পাম্প আউট করে বের করে ফেলতেছি। হেন্স প্রেসার আউটসাইড দ্য বেলুন ইজ রিডিউসড, সো বাইরের প্রেসারটা কমে গেল, সো ইনসাইডার প্রেসার গ্রেটার দেন আউটসাইডার প্রেসার, তো এর জন্য বেলুনটা তখন এক্সপ্যান্ড করে যতক্ষণ না পর্যন্ত কি হবে, প্রেসারটা ব্যালেন্স হবে, যে প্রেসার ডিফারেন্স ব্যালেন্স যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বেলুন ওরকম এক্সপ্যান্ড করবে। আচ্ছা, সো এই কারণে মানুষরা স্পেসে গেলে ওদের এরকম না, এখানের মধ্যে তাদের বডিতে বাতাস এরকম বেড়ে যায়, ওখানের মধ্যে কাজটা কি, ওই জায়গাটা তো সিলড একটা জায়গা থাকে, ওখানে থেকে এয়ার সরাই ফেললে মানুষের আরো ঠিক মতো সার্ভাইভ করতে পারবে না, বুঝছো মনে হয়। স্পেস ক্রাফটের ওখানের মধ্যে তারা মোরলেস এয়ারটাকে ফিক্স রাখে। এখানে তো আমরা ইচ্ছা করে এয়ার পাম্প আউট করে বের করে ফেলতেছি না, ওখানে এয়ারটাকে অ্যাম্বিয়েন্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখে। ওকে, সো লামিয়ার এই প্রবলেমটা ছিল কোশ্চেন নাম্বার 37 এ। 37 এ আর কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ এরকম হইতে পারে, বুঝছো ওয়াসিউর, এমন হইতে পারে। ওকে, সো 37 এ কারো প্রবলেম নাই। 38, ওকে 37 এ আছে প্রবলেম, 37B2 and 3। ওকে, বলতেছে কি, দ্য টিচার দেন সেটস আপ অ্যান অ্যাপারেটাস, এরকম কি করলো, কালার্ড ওয়াটার, ন্যারো একটা টিউব যেটা দিয়ে কালার্ড ওয়াটার এরকম ক্যাপিলারি অ্যাকশনের জন্য উপরে উঠে, ট্র্যাপড এয়ার, বিকার, বাং, ওয়াটার লেভেল ইন টিউব। ওকে, বলতেছে কি, he uses a bung fitted with a narrow tube and a beaker containing some colored water. Okay, he pushes the bung into the beaker trapping some air. So তাহলে সে বাংটা এরকম আটকাইছে, তো মাঝে দিয়ে কি করলো, সে এই জায়গার মধ্যে একটা সার্টেন ভলিউম অফ এয়ার ট্র্যাপ করে রাখছে। আচ্ছা, এখন বললো ওয়াটার রাইজেস আপ দ্য ন্যারো টিউব, এটা কেন হয় বলতে পারবা মুবাশিরা? ওয়াটারটা, এই যে কালার্ড ওয়াটারটা কেন এখানে এই ন্যারো টিউব দিয়ে উপরে উঠে? তোমরা কেমিস্ট্রিতে একটা ল্যাব ইকুইপমেন্টের নাম পড়ছো না, ক্যাপিলারি টিউব? ইয়েস, এখানের মধ্যে প্রেসার ডিফারেন্সের কাজটা আছে, বুঝছো ওয়াসিওর, প্রেসার ডিফারেন্সের কাজটা আছে, বাট এখানের মধ্যে আরো বড় ইফেক্টটা হলো এখানে আমাদের কোহেশন এন্ড অ্যাডহেশনের জন্য, বুঝছো। এটা স্ট্যান্ডার্ড 7 এ ফিজিক্সে আগে উইলসের সিলেবাসে ছিল, বাট তোমাদের জন্য কেন বাদ দিয়ে দিছে আমি জানি না। এখানে অ্যাকচুয়ালি অ্যাডহেসিভ ফোর্সের জন্য পাইপের গায়ে ধরে ধরে এটা কি করে এরকম উপরে উঠে, যে আমাদের মিনিসকাস গুলা যে ফর্ম করে, আপার মিনিসকাস বা লোয়ার মিনিসকাস যেটাই বলো, তো এগুলা জিনিস কি এই ন্যারো টিউবের মধ্যে অ্যাডহেসিভ এন্ড কোহেসিভ ফোর্স গুলার এই ডিফারেন্স গুলির জন্য কি করে পাইপের এটার ভিতর দিয়ে এরকম ওয়াটার লেভেল উপরে উঠে, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে বললো কি, যে এক্সপ্লেন হোয়াট would happen to the pressure of the trapped air if the bung is pushed further into the beaker. So তাহলে নিতু বাংটাকে আরো নিচে নামাই দিলে কি হবে, বাংটাকে আরো নিচে নামাই দিলে ট্র্যাপড এয়ার এর ভলিউম কমে যাবে না, আর স্পেসটা কমে যাবে। সো স্পেসটা কমে গেলে প্রেসার কি হবে, বাড়বে, যে ভলিউম কমে গেলে প্রেসারটা বাড়বে, বিকজ বেশি বেশি কলিশন হবে আর কি। এখন বললো এখানে এক্সপ্লেন হোয়াট উড হ্যাপেন টু দ্য ওয়াটার লেভেল যদি কি হয় in the narrow tube if the bung is pushed further into the beaker. So বাংটাকে ফার্দার ইনটু দ্য বিকার যদি পুশ করো, সো তখন কি হবে, প্রেসার বেড়ে যাবে না? সো প্রেসার যদি বেড়ে যায়, ইট উইল ফোর্স দ্য লিকুইড, যে ওয়াটারটাকে আরো বেশি ফোর্সফুলি উপরের দিকে ধাক্কা দিবে, সো ন্যারো টিউব দিয়ে আরো উপরে উঠবে ওয়াটার।
বুঝতে পারছো নিতো কি বললাম? যে জি। বাংটাকে তুমি নিচে নামাইলে কি হবে? ভলিউম কমে গেল, ট্র্যাপড এয়ারের ভলিউম কমে গেল। তো ট্র্যাপড এয়ার গুলি এখন কি করবে? বেশি বেশি করে ট্র্যাপড এয়ার গুলি এখন বেশি বেশি করে এই ওয়াটার, কালার্ড ওয়াটারের উপর আরো বেশি কলিশন করবে। তো যত বেশি কলিশন করবে তাদেরকে আরো কি করবে? ফোর্স করে ন্যারো টিউব দিয়ে উপরে তুলে দিবে। বুঝতে পারছো? জি ভাইয়া। যে এখানের জন্য আমরা যদি দেখি এই যে ওয়াটার লেভেলটা কি করবে? ওয়াটার লেভেল রাইজেস। কেন? বিকজ গ্রেটার ফোর্স অর গ্রেটার প্রেসার অ্যাক্টস অন দা ওয়াটার। ওই যে যখন নাকি বাংটাকে পুশ করব আরো, তখন কি হবে? ওখানে প্রেসার আরো বিল্ড আপ হবে, তো এর জন্য ওয়াটার লেভেলটা আরো উপরে উঠবে। আর 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলল explain what would happen to the water level in the narrow tube if the pressure of the air outside the beaker increases. বাইরের প্রেসার যদি বেড়ে যায়, বাইরের প্রেসার বাড়তেছে মানে কি? বাইরের প্রেসার তো ওয়াটার লেভেলটাকে নিচে নামানোর ট্রাই করবে, আর ভিতরের প্রেসারটা ওয়াটার লেভেলটাকে উপরে উঠানোর ট্রাই করবে। ঠিক আছে? সো ভিতরের প্রেসার যত বাড়বে ওয়াটার লেভেল তত রাইজ করবে, বাইরের প্রেসার যত বাড়বে ওয়াটার লেভেল তত কি করবে? ফল করবে না? নিতো বুঝতে পারতেছো কি বললাম? জি ভাইয়া। তো তাহলে এখন এখানের মধ্যে কি হবে দেখো, এই যে ওয়াটার লেভেলটা এখানে খুব কমে যাবে, বিকজ দ্য প্রেসার ডিফারেন্স ইজ নাও লেস। যে বাইরের আর ভিতরের প্রেসার ডিফারেন্স কমে গেছে, যে বাইরের প্রেসারও বেড়ে গেল। সো হোয়াট উইল হ্যাপেন? ডিউ টু দ্য স্মলার অ্যামাউন্ট অফ প্রেসার ডিফারেন্স, তো এর জন্য ওয়াটার লেভেলটা আগের থেকে আরেকটু নিচে নেমে যাবে। বুঝতে পারছো? তো এটা ছিল তোমার 37 এর কোশ্চেনের অ্যান্সার গুলা। ওকে, 38 নম্বরে কারো প্রবলেম আছে? ওকে, 39 তো রিপিট। এখন 40। ওকে, সো 40 নম্বরে মুবাশিরার প্রবলেম কোনটায়? B1। ওকে, আমরা দেখি। দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট প্রেসার। আচ্ছা, বললো কি এক্সপ্লেন ওয়াই ইট ইজ ইজিয়ার টু কাট ভেজিটেবলস উইথ দ্য শার্প নাইফ দেন উইথ দ্য ব্লান্ট ওয়ান। সো শার্পেরটা কি হবে? শার্পেরটায় কন্ট্যাক্ট এরিয়া কম, সো ফর দ্য সেম ফোর্স প্রেসার বেশি এক্সার্ট করতে পারবে, এর জন্য সুন্দর মতো কাটবে। সো এটা ওইটার ব্যাপার, ওইটা তো প্রবলেম নাই এমনিও। বি নাম্বারের প্রবলেম কি? প্রবলেম balloons are often fitted with helium so that they float in air. আচ্ছা, a small canister of pressurized helium is used to fill some balloons. Okay, একটা কয়েকটা বেলুনকে কি করা হইতেছে? একটা ক্যানের মধ্যে ওরকম হিলিয়াম ছিল, ওখানে থেকে বেলুন গুলাকে কি করা হচ্ছে? হিলিয়াম দিয়ে ফিল আপ করা হচ্ছে। এখন বললো using ideas about particles, explain why the pressure in the canister decreases as the helium is used to fill up the balloons. কেন? বিকজ ক্যানিস্টারটা, যে ক্যানের ভিতরে হিলিয়াম গুলি ছিল মুবাশিরা, যে ক্যানের ভিতরে হিলিয়াম গুলি ছিল, এই হিলিয়াম গুলি তো এখন চলে যাচ্ছে বেলুনের ভিতর, তাই না? তো এখন বেলুনের ভিতরে যদি চলে যায়, সো হিলিয়াম মলিকিউলের নাম্বারই তো কমে যাবে। তো নাম্বার অফ হিলিয়াম মলিকিউল যদি কমে যায়, তো তাহলে fewer number of molecules will remain in the canister. So fewer number of molecule থাকলে পরে তাদের কলিশনটাও কি হবে? কম হবে। যে the collision of the helium molecules with the canister walls will become less often. So তাহলে তখন প্রেসারটা কি করবে? কমে যাবে। তারা কি বলতেছে অ্যান্সারে আমরা দেখি কোথায়। এই যে fewer particles inside the container. কেন? বিকজ অনেকগুলি হিলিয়ামই তো বেলুনের ভিতর চলে গেছে। তো এখন সো তাহলে less frequent collision with the walls of the canister, সো তাহলে less force, so less pressure. বুঝতে পারছো? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 তে কারো প্রবলেম আছে? কি বলে 41, সরি, কোশ্চেন নাম্বার 41 এ কারো প্রবলেম আছে? 41B। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা খুবই মজার। দেখো ব্যাপারটা কি হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল দেখো,
এখানে কিন্তু তাদের কোনো ইলেকট্রিক অ্যাট্রাকশন রিপালশন কিছু না, হ্যাঁ। এখানের মধ্যে খুবই উইয়ার্ড একটা জিনিস হচ্ছে, কাজটা দেখো। ফার্স্টে নিতু, এটা খেয়াল করো, বেলুন গুলাতে এরকম থাকার কথা, রাইট? বেলুন গুলো এরকম আছে। তো এখন কি হচ্ছে দেখো, বেলুন গুলা সব দিক থেকেই তো তাদের উপরে একটা কি আসতেছে, প্রেসার আসতেছে না বলতো নিতু? বেলুন গুলা সব দিক জি থেকে কি ভাইয়া। করতেছে, এয়ার প্রেসার আসতেছে। ওকে, ভালো কথা। এখন দেখো কি হয়, এই স্ট্র দিয়ে তুমি কি করলা, তুমি স্ট্র দিয়ে he then uses a drinking straw to blow air in between the balloons। এই যে বেলুন গুলির মাঝে দিয়ে কি করলো, ফু দিয়ে এই মাঝের কিছু এয়ার সে সরায় ফেললো। তো বেলুন গুলির মাঝে যে এয়ার গুলি ছিল, হ্যাঁ, বেলুন গুলির মাঝে যে এয়ার গুলি ছিল, এই এয়ার গুলিকে যদি সরায় দাও, তো তাহলে যে বেলুন গুলির মাঝের এয়ার গুলা কি করতেছিল, এই যে এইদিকে ধাক্কা দিতেছিল না, এইদিকে ধাক্কা দিতেছিল না বলতো? জি ভাইয়া। তো এখন এই বেলুনের মাঝের এয়ার পার্টিকেল গুলাকে যদি তুমি সরায় দাও, তো তাহলে দেখো তো এই প্রেসারটা হঠাৎ করে কি নাই হয়ে গেল না? ইনসাইড অফ, ইন বিটুইন দ্য টু বেলুনস যে এয়ার মলিকিউল গুলি ছিল তারা তো চলে গেল। তো তাহলে কি সাইডের প্রেসার গুলা আছে, কিন্তু তাদেরকে ব্যালেন্স করার জন্য এই দিক থেকে যে প্রেসার গুলি ছিল, যে লাল কালার দিয়ে দেখাইতেছি, এরা তো এখন অ্যাবসেন্ট। লাল কালার দিয়ে যেই প্রেসার গুলি আঁকলাম আর যেই ফোর্স গুলি দেখাচ্ছি, এগুলি কি এয়ারটা যে ফু দিলে পরে তখন এয়ার গুলি চলে গেল না? সো তাহলে এই প্রেসার গুলি এখন নাই। সো তাহলে কি দুইটা বেলুনের উপর, যে এই বেলুনের নাম দেই এ, এই বেলুনের নাম দেই বি। সো তাহলে এখন দেখো, বেলুন এ এর উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে কোন ডিরেকশনে, টুয়ার্ডস রাইট। আর বেলুন বি এর উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে কোন ডিরেকশনে, টুয়ার্ডস লেফট, নাকি? এই যে বেলুন এর উপরে একটা টুয়ার্ডস রাইট ফোর্সটা বেশি, বেলুন বি এর উপরে টুয়ার্ডস লেফটের ফোর্সটা বেশি। সো হোয়াট উইল হ্যাপেন, তখন তারা এরকম কাছে চলে আসবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এখানের মধ্যে যদি আমরা অ্যান্সারটা দেখি, এই যে এয়ার বিটুইন দ্য বেলুনস মুভ ফাস্টার। সো তাহলে এটা কোনটা, 41 না? ইয়েস। সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, ওই যে যখন নাকি ওরকম ফু দিলাম তখন কি হলো, ওখানের এয়ার গুলি ওরকম মুভ করে চলে যাবে আর কি বেসিক্যালি। সো তাহলে প্রেসার বিট, সরি, সো তাহলে এখানে কি হচ্ছে, প্রেসার বিটুইন দ্য বেলুনস ডিক্রিজেস। সো প্রেসার যেহেতু নিজেদের মধ্যে প্রেসারটা বিটুইন দ্য বেলুন প্রেসার যখন কমে গেছে, সো তাহলে দে উইল মুভ ইনওয়ার্ড টুয়ার্ডস ওয়ান অ্যানাদার। আচ্ছা, লামিয়ার A3 তে প্রবলেম, constant volume of water flows through the pipe each second. Okay, explain how water, speed of water at y differs from speed of water at x and z. তো y এর থেকে x আর z তে স্পিডের ডিফারেন্সটা কেমন হবে ওই জিনিসটা জিজ্ঞাসা করলো। তো এখন দেখো, এরিয়া কোন জায়গার বড় কোন জায়গার ছোট বলো তো? এখানে তোমাদের একটা জিনিস, এটা তো ম্যাথস এর মধ্যে, ম্যাথে তোমাদের কি বলে ফ্লো রেট নিয়ে কতগুলি কোয়েশ্চেন আসে না, যে ভলিউম ইজ ইকুয়াল ভলিউম পার সেকেন্ড, ঠিক আছে, ফ্লো রেট বেসিক্যালি, যে ফ্লো রেট ইজ ইকুয়াল টু কি হবে, ফ্লো রেট ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভেলোসিটি, তাই তো? তো তাহলে ভলিউম পার সেকেন্ড which is flow rate is equal to cross sectional area into velocity। তো এখন এখানের মধ্যে দেখবা যে কার ক্রস সেকশনাল এরিয়া বড়, কার ক্রস সেকশনাল এরিয়া ছোট। দেখো তারা কি বলতেছে, এই যে y তে স্পিড হবে বেশি, কেন? বিকজ the cross sectional area at y is smaller। সো তাহলে সেম ভলিউম অফ ওয়াটার পাস করতে হবে। তো এখানের মধ্যে কি
ক্রস সেকশনাল এরিয়াটা বড়, সো তাহলে এখানের মধ্যে কি করতে পারতেছে, মানে বড় একটা এরিয়া ধরে ভি অ্যামাউন্ট অফ ভলিউম পাস করবে। আর এখানে ভলিউমটা ছোট, কিন্তু এই ছোট ভলিউমেও কি বলে ছোট এরিয়াতেও ভলিউমটা সেম রাখতে হবে। তো এরিয়া যদি ছোট হয়, সো সেম ভলিউম রাখার জন্য ওয়াটার মলিকুল গুলাকে কি করতে হবে, তাড়াতাড়ি মুভ করতে হবে না লামিয়া? তো তাহলে এই জিনিসটার জন্য যেখানে ক্রস সেকশনাল এরিয়া কম, ফর দ্য সেম ফ্লো রেট, এই যে ফ্লো রেটের এই ফর্মুলাটা মনে রাখবা সবাই, এটা তো তোমাদের ম্যাথসে পড়ার কথা, যে ফ্লো রেট ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভেলোসিটি। হ্যাঁ বুঝাইতেছি আরেকবার, দেখো মাহফুজুর, যে এখানে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ এরকম একটা ব্যাপার। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দেখো যে যখন নাকি এখানে এই যে এখান থেকে এটা মনে করো একটা ট্যাপের সাথে লাগানো, ওকে, সো এখন এখান থেকে একটা সার্টেন ভলিউমে ওয়াটার আসতেছে, সো অলওয়েজ দ্য ফ্লো রেট, হ্যাঁ, পার সেকেন্ডে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার পাস হবে, ঠিক আছে? তো এখানে ক্রস সেকশনাল এরিয়াটা বড়, এখানে ক্রস সেকশনাল এরিয়াটা ছোট, এখানে ক্রস সেকশনাল এরিয়াটা সবচেয়ে বড়, সো তাহলে কি পার সেকেন্ডে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার পাস করতে হবে। সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, দেখো, সো ভলিউম পার সেকেন্ড, তো তাহলে এইখানে ক্রস সেকশনাল এরিয়াটা হলো এ, তো এখন এখানে ক্রস সেকশনাল এরিয়া হলো এ, তো এখন এইটার ভিতর দিয়ে ভেলোসিটি আমাদের একটা সার্টেন ভেলোসিটি থাকবে। এখানে ক্রস সেকশনাল এরিয়া কম, এখানের মধ্যে মাহফুজ ফার্স্টে একটা জিনিস বুঝলে ভালো হয়, যে ফ্লো রেট মানে কি, ফ্লো রেট মানে হলো ভলিউম পার সেকেন্ড, ঠিক আছে, ভলিউম অফ ফ্লুইড ফ্লোয়িং পার সেকেন্ড। এখন যে কোনো একটা অবজেক্টের, যে কোনো একটা প্রিজমের ভলিউমের ফর্মুলা কি বলতো? ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ না? Yes, sir. ওকে, এন্ড অ্যামাউন্ট অফ ভলিউম ফ্লোয়িং পার সেকেন্ড, সো তাহলে ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই টাইম। সো তাহলে লেন্থ ডিভাইডেড বাই টাইমটাকে আমরা কি বলতে পারি, ভেলোসিটি। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ফ্লো রেটের ব্যাপারটা আসছে, যে পার সেকেন্ডে কত ভলিউম অফ ওয়াটার ফ্লো করবে একটা পাইপের ভিতর দিয়ে, ওইটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে, পাইপের ক্রস সেকশনাল এরিয়ার উপর এন্ড তার ভেলোসিটির উপর। ফ্লো রেট যদি ফিক্স থাকে, সো তাহলে কি ফ্লো রেট ফিক্স মানে পার সেকেন্ডে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার ফ্লো করবে, ওকে, পার সেকেন্ডে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার ফ্লো করবে। সো তাহলে এরিয়া যদি ছোট হয়, সো ভেলোসিটি মাস্ট বি ইনক্রিজড। তো এর জন্য দেখো না পাইপ, যে কখনো এরকম পাইপ দিয়ে ওয়াটারিং করছো, যে এরকম ইয়ের সাথে কানেক্ট করা, ট্যাপের সাথে কানেক্ট করা, সেই দিক দিয়ে পানি আসতেছে, তো তুমি পাইপের এই মাথাটা যখন নাকি একটু ছোট করে ফেলো, পাইপের মাথাটা একটু চিকন করে ফেললে কি হয়, ওয়াটার আরো বেশি দূরে যায় না? আর পাইপের Yes, মাথাটা sir. এরকম বড় থাকলে পরে ওয়াটারটা কি করে, অল্প দূরে যায়, সো ভেলোসিটি কম থাকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি করতেছি, উই আর অ্যাকচুয়ালি ম্যানিপুলেটিং দ্য ভেলোসিটি বাই চেঞ্জিং দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পাইপ। পাইপটাকে এরকম ছোট বানায় ফেললে, চিকন বানায় ফেললে তখন কি হবে, ক্রস সেকশনাল এরিয়া কমে গেল। সো তাহলে ভলিউম ফ্লোয়িং পার সেকেন্ড কনস্ট্যান্ট রাখার জন্য ভেলোসিটিটাকে কি করতে হবে, বাড়তে হবে। সো তখন ভেলোসিটি বেড়ে যায়, সো এটা বেশি দূরে যায়। বুঝতে পারছো? Yes, sir. বুঝেছি। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, যে এখানে ক্রস সেকশনাল এরিয়া এরকম, সো তার ভেলোসিটি হবে একটা, এখানে ক্রস সেকশনাল এরিয়া কমে গেছে, বাট ইন অর্ডার টু মেইনটেইন দ্য সেম ফ্লো রেট, দ্য ভেলোসিটি মাস্ট বি ভেরি ভেরি হাই। তো এমন টাইপের। ওকে, সো লামিয়ার প্রবলেম তো ক্লিয়ার হয়েছে এখন, যে ওখানের মধ্যে ওয়াই এর ওখানে স্পিড বেশি থাকবে কেন, বিকজ ওয়াই এর ওখানে ক্রস সেকশনাল এরিয়া কম, সো তাহলে স্পিডটা হবে বেশি। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 42, কোশ্চেন নাম্বার 42 তে কারো প্রবলেম আছে?
ওকে, কোয়েশ্চেন নাম্বার 43, আচ্ছা 42 তে আছে প্রবলেম। ওকে, ওয়েট, 42B2, ওকে, বললো explain whether spreading out the metal squares affect the density of the material they are made from. ডেনসিটির উপরে কোনো ইফেক্ট আসবে বলো তো? স্প্রেড করে রাখো আর যাই করো, ডেনসিটি তো তোমার কি ম্যাস পার ইউনিট ভলিউম, তাই না ঐশী? তো তাহলে তুমি তাদেরকে এরকম দূরে দূরে রাখো আর কাছে কাছে রাখো। মেটাল স্কোয়ার এর ডেনসিটি কার উপরে ডিপেন্ড করবে? মেটাল স্কোয়ারের ডেনসিটি ওই মেটালের পার্টিকেল গুলার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে। সো ব্লক গুলাকে দূরে দূরে রাখলে পরে ডেনসিটির মধ্যে কোনো এফেক্ট আসে না। যে এখানের মধ্যে যদি আমরা দেখি, এখানে আনফরচুনেটলি মার্ক স্কিমের একটা আপডেট ভার্সন একটু চেঞ্জ করা লাগবে। এই কয়টা কোয়েশ্চেন নতুন আসছিল তো, সো এই কয়টা কোয়েশ্চেন মার্ক স্কিম অ্যাড করা হয় না। বাট এখানে অ্যান্সারটা বলে রাখি, শোনো, যে ঐশী কি জিনিস, যে এখানের মধ্যে বলবা যে দ্য ভলিউম অফ দ্য মেটাল, কি বলে, মেটাল স্কোয়ারস ডাজ নট ডিপেন্ড অন ওয়েদার দে আর স্প্রেড আউট অর দে আর পাইলড টুগেদার। ঠিক আছে, একটার উপর একটা পাইল করে রাখা আর এরকম দূরে দূরে রাখা, এটা দিয়ে তাদের কোনো ডেনসিটির মধ্যে ডিফারেন্স হবে না। বিকজ ডেনসিটিটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? ম্যাসের উপর এন্ড ওই ম্যাটেরিয়ালের ওই ভলিউমটার উপরে। সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, mass of the metal square fixed, ভলিউমটাও ফিক্স। সো তাহলে এখানের মধ্যে কি হবে না, there will be no change in density। ঠিক আছে, তো এই জিনিসটা তাও ওই মার্ক স্কিমটা আপডেটেড ভার্সনটা পাওয়ার পরে তোমাদেরকে ওটা দিয়ে দিবনি। ঠিক আছে ঐশী? এখানে বেসিক্যালি এটাতে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, সো আজিজুলের 43B2, compare the densities of granite and steel. So এখন ভলিউম হলো ফিক্স, দেখছো, মাস অফ 1 মিটার কিউব ইন কিলোগ্রাম। সো তাহলে ভলিউম হলো ফিক্স, যে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম না। সো এখন 1 মিটার কিউব ভলিউম, ভলিউমটা অলওয়েজ ফিক্সড। সো সেম ভলিউমের জন্য মাস যদি বাড়ে, সো তাহলে কি ডেনসিটি কি বেশি নাকি কম? আজিজুল বুঝি না কি বলছো, যে ভলিউম হলো ফিক্সড, যে 1 মিটার কিউব ভলিউম, এখন এই 1 মিটার কিউব ভলিউমে যে বেশি ম্যাস কন্টেইন করতে পারবে তার ডেনসিটি কি হবে, বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে। সো তাহলে কার কার মধ্যে কম্পেয়ার করতে বলছে? গ্রানাইট এন্ড স্টিল। সো এখন স্টিলের জন্য দেখো 1 মিটার কিউব ভলিউমে কত ম্যাস কন্টেইন করতে পারে? 7800 এর মতো। আর গ্রানাইটে কত করতে পারে? 2600 এর মতো, রাইট? সো তাহলে সেম ভলিউম, একজনের ম্যাস হলো 7800, একজনের ম্যাস হলো 2600। সো তাহলে কার ডেনসিটি বেশি? স্টিলের ডেনসিটি বেশি নাকি? জি, তো তাহলে স্টিলের ডেনসিটি কত টাইমস বেশি? 7800 ডিভাইডেড বাই 2600। সো এটা কত আসে? 3 টাইমস। সো তাহলে স্টিল ইজ 3 টাইমস ডেন্সার দেন গ্রানাইট। বুঝতে পারছো? জি, ওকে, সো তাহলে এখানে মধ্যে কি হবে, স্টিল ইজ 3 টাইমস ডেন্সার দেন গ্রানাইট। এন্ড এটা যেটা বললাম যে আপডেটেড এর মার্ক স্কিমটা তোমাদেরকে পাঠাবো নি, আসিফকে বলে তাড়াতাড়ি আপডেট করা লাগবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 44, আর কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 44 আর 45 এ কারো প্রবলেম আছে?
45 এর বি, এই যে এটা কি বললো, ice melts at 0 degree Celsius. On the axis, sketch how the temperature of the ice cube changes as it rises from a temperature of -10 degree Celsius to a temperature of 20 degree Celsius. So তাহলে -10 থেকে তার টেম্পারেচারটা এরকম বাড়বে, দেন কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে কিছুক্ষণ কনস্ট্যান্ট থাকবে, বিকজ ওই যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন আমরা যে পড়ছিলাম, তাই না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, আইসটা মেল্ট হবে 0 ডিগ্রি সেলসিয়াসে, সো মেল্টিং পয়েন্ট রিচ করলে টেম্পারেচার কিছুক্ষণ কনস্ট্যান্ট থাকে, দেন আবার এখানে টেম্পারেচারটা কি করবে, ইনক্রিজ করবে। এটা একদম আমাদের স্টুডেন্ট বুকে এমন একটা ছিল তো মনে হয়, যে আমাদের স্টুডেন্ট বুকটা কোথায়, এই যে ন্যাফথালিনের এখানের জন্য এই বাড়লো কনস্ট্যান্ট, দেন আবার বাড়বে, ঠিক আছে? অর আইসের জন্য এমন একটা থাকার কথা, এই যে এখানে এন্ড অফ ইউনিট কোয়েশ্চেনের জন্য এই যে টেম্পারেচার কমে 0 হইলো, 0তে কনস্ট্যান্ট, দেন আবার টেম্পারেচার কমে -20 তে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 45 এ আর কারো প্রবলেম আছে? 44, 45? ওকে, সো তাহলে আজকের আমাদের যেই পেজেস গুলি কভার করার কথা ওগুলি শেষ। সো এখন তোমাদের নামাজ ব্রেক, তোমরা 5:30 তে যারা যারা নাকি আগের কোনো প্রবলেম সলভ হয় নাই এখনো, তারা যদি প্রবলেম সলভ করতে চাও, সো তাহলে 5:30 থেকে 6 পর্যন্ত আমরা ওই আগের যেগুলা লেফট আউট কতগুলি কোয়েশ্চেন্স ছিল ওগুলি নিয়ে ডিসকাস করতে পারি, ঠিক আছে? সো এখন ফার্স্টে তোমরা নামাজ পড়ে আসো, 5:30 তে আমরা শুরু করব, 5:30 থেকে 6 পর্যন্ত। কেউ যদি তোমাদের আগের প্রবলেম কোনোটা সলভ হয় নাই বা কোনো যদি লেকচার নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? 5:30 থেকে 6। সো তাহলে এখন আমরা এখানে শেষ করি, আজকের অ্যালটেড কাজ আমাদের শেষ। প্রিভিয়াস ওগুলা কারো প্রবলেম থাকলে ওগুলা 5:30 থেকে, ওকে? সো আল্লাহ হাফেজ। আচ্ছা, সোলার ফার্ম নিয়ে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, আচ্ছা। তা এখন সোলার ফার্মের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস যদি বলো আজিজুল, তো সোলার ফার্মের ফার্স্টের কথাগুলি হলো কি, সোলার ফার্ম তোমার অনেক বড় জায়গা নেয়, ঠিক আছে? যে একটা সোলার প্যানেল এত বড় কোনো অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে না, ঠিক আছে? তো তাহলে এখানের জন্য কাজটা কি, ফার্স্ট অফ অল সোলার ফার্মের এখানে অ্যাডভান্টেজটা হলো যে রিনিউয়েবল এনার্জি ইউজ করে, এরপরে সোর্স অফ এনার্জিটা হলো ফ্রি, যে সানলাইট আমাদের কিনতে হয় না, দেন সে কি করে না, কোনো গ্রিন হাউস গ্যাস প্রডিউস করে না, ওকে? নো CO2 emission, so তাহলে does not contribute to global warming. দেন ডিসঅ্যাডভান্টেজেস যদি বলো, ফার্স্টে কি, ফার্স্টে হলো তোমার লোকেশন এন্ড ওয়েদার ডিপেন্ডেন্ট,
এটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট হিসেবে ট্রিট করতে পারো, লোকেশন ডিপেন্ডেন্ট, যে হাই ল্যাটিটিউডে থাকলে পরে সানলাইটটা ডিরেক্টলি পড়বে না, সো তাহলে তখন কি সোলার ফার্ম ওখানে এত ভালোভাবে ইউজ করতে পারবো না। দেন ওয়েদার ডিপেন্ডেন্ট, যে রেইনি সিজন থাকলে আর উইন্টার সিজন থাকলে পরে তখন আমরা না পাইতে পারি সানলাইট এত বেশি। দেন এরপর কি বলা যায়, এরপর আবার টাইম রিলেটেডও, যে রাতের বেলা তো আর আমরা সানলাইট পাবো না এরকম। দেন ব্যাপারগুলি কি, একটা হলো টেকস আপ আ লার্জ এরিয়া, অনেক বড় একটা এরিয়া কভার করে। দেন ভিজুয়াল পলিউশন, বেসিক্যালি যে এত বড় একটা এরিয়া জুড়ে জাস্ট এরকম সোলার প্যানেল দিয়ে ভরা, তো তাহলে দেখতে খারাপ দেখায়। ওকে, এরপরে কি বলা যায়, এরপরে বলা যায় হলো যে এটা হলো ইনএফিশিয়েন্ট, যে খুবই কম অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করে, তো এর জন্য অনেকগুলা সোলার প্যানেল লাগে, তো এর জন্য অনেক বড় একটা জায়গা নেয়, এত বড় একটা জায়গা জুড়ে সোলার প্যানেল থাকলে পরে দেখতে খারাপ দেখায়। ওকে, তো এইগুলা জিনিস বুঝতে পারছো আজিজুল? ওকে, সো লামিয়ার চ্যাপ্টার 16 এর কোয়েশ্চেন নাম্বার 14, আচ্ছা চ্যাপ্টার 16 এর কোয়েশ্চেন নাম্বার 14, এরপরে মুবাশিরের পেজ 119, আচ্ছা ওকে, সো পেজ 16 এর কোয়েশ্চেন নাম্বার 14, ওয়াও মুবাশির আর ওরটা তো মিলেই গেছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি। ফার্স্ট অফ অল, a student investigates how the energies of a ball and spring change when the ball and spring vibrate together. আচ্ছা, বল আর স্প্রিং কি করবে, এরকম আপ এন্ড ডাউন এমন ভাইব্রেট করবে, তো এখন বললো যে এনার্জি গুলা কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলা এই বার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা আছে। ওকে, ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, এখানের মধ্যে দেখো যে বলটা কি করবে, এরকম আপ এন্ড ডাউন মুভ করবে। সো ব্যাপারটা খেয়াল করো যে আমাদের এনার্জি কনজার্ভ থাকতে হবে না অলওয়েজ, লামিয়া? সো এনার্জি অলওয়েজ কনজার্ভ থাকতে হবে। সো টোটাল এনার্জির ব্যাপারটা দেখো, যে যেই সিচুয়েশনে থাকুক না কেন টোটাল এনার্জি কিন্তু অলওয়েজ ফিক্সড। দেখছো এই যে টোটাল এনার্জিটা অলওয়েজ 26 জুলেই আছে। ওকে, সো টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ অলওয়েজ 26 জুল। তো এখন হোয়াট হ্যাপেন্স, জাস্ট টোটাল এনার্জিটা এক একবার এক এক ফর্মে এরকম ট্রান্সফার হতে থাকে। ফার্স্টে কি, যখন নাকি বলটা একদম ম্যাক্সিমাম হাইটে আছে, সো তখন জিপিটা হলো ম্যাক্সিমাম হুইচ ইজ 25, এন্ড ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা হলো 1। ওকে, এখন যত নিচে নামবে তত কি হবে, স্প্রিংটা ডিফর্ম হবে, যে স্প্রিংটা লম্বা হচ্ছে, তো স্প্রিং যত লম্বা হবে তত কি হবে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বাড়বে, এন্ড যত নিচে নামবে জিপি কমবে, এন্ড সিন্স ইট ইজ মুভিং, সো তাহলে তার কি আছে, একটা কাইনেটিক এনার্জি আছে। সো এখন জিপি প্লাস কেই প্লাস ইপি তিনটা প্লাস করলে টোটাল কত হবে, 26 জুল হবে। দেন একদম নিচে কি, এটা হলো টার্নিং পয়েন্ট, তাই না বলো মুবাশিরা? এট টার্নিং পয়েন্ট, যে একদম ম্যাক্সিমাম নিচে নেমে দেন তো সে এখন আবার উপর উঠবে, সো তাহলে টার্নিং পয়েন্টে ভেলোসিটি কত হবে, 0 হবে না বলো তো? সো তাহলে টার্নিং পয়েন্টে ভেলোসিটি হলো 0, সো কাইনেটিক এনার্জি 0। তো এখন জিপিটা কিন্তু পুরোপুরি 0 হচ্ছে না, কেন? বিকজ সে তো পুরোপুরি গ্রাউন্ডে আসতেছে না, সে গ্রাউন্ডের থেকে একটা সার্টেন হাইট উপরে আছে, সো ইট হ্যাজ আ জিপি, বাট একদম নিচে আসলে ডিফরমেশনটা ম্যাক্সিমাম, সো তখন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম, এন্ড নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স তাদের সবগুলোর সামেশন মিলে কি হবে, টোটাল এনার্জির সমান হবে। ওকে, তো এগুলি হলো এনার্জি গুলা। এখন বললো কি, এখন বলতেছে যে use information from the diagrams and the bar charts to describe what happens to the energy, speed and position of the ball as it vibrates on the spring. So তাহলে চেঞ্জেস গুলি কি কি হচ্ছে, ফার্স্টে আমরা বলবো যে when the ball is at the top, GP is maximum, ঠিক আছে,
kinetic energy is 0 because the ball is not moving, and elastic potential energy is minimum because the spring is at the কি বলে the spring is not deformed, or স্প্রিং এর ডিফরমেশনটা হলো খুবই কম। তো এই জিনিসটা আমরা এরকম বলতে পারি যে বল যখন নাকি টপে আছে, তো এই জিনিসটা তখন বললাম টোটাল এনার্জি 26, জিপি হলো 25 বিকজ সে ম্যাক্সিমাম হাইট উপরে আছে, আর ইপি টা মাত্র 1 জুল, যে খুবই কম বিকজ বলতে গেলে কোনো রকমের ডিফরমেশনই হয় না, বাট ওই সময় বলটা রেস্টে আছে, সো এর জন্য কাইনেটিক এনার্জি 0, সো স্পিড 0 বেসিক্যালি। দেন আমরা বলবো ইন বিটুইন, যে বল ইন দ্য মিডল, হোয়াট ইজ হ্যাপেনিং as the ball is moving down, the gp is decreasing because the height is decreasing. As the ball is moving down, the spring is extending, so the elastic potential energy will increase, and since the ball is moving, so it has a kinetic energy. তো এরকম একটা কাইনেটিক এনার্জির কথা বললাম। এরপরে কি হচ্ছে, এরপরে এখানের মধ্যে when the ball is at the bottom, what will happen? gp is minimum কত 5 joule. At turning point, kinetic energy is 0 because velocity or speed is 0, আর elastic potential energy টা maximum because maximum deformation হচ্ছে। So এটা 16 এর 14 না, এই যে। So এখন এখানের মধ্যে আমরা যদি দেখি, দেখো কাজগুলি কি। মার্কিং পয়েন্ট নাম্বার 1, স্টেটমেন্ট অফ কাইনেটিক এনার্জি ভ্যালুজ, যে কাইনেটিক এনার্জি 0 এট দ্য টপ এন্ড বটম। ওকে, কাইনেটিক এনার্জি উপরে আর নিচে হলো 0, আর মাঝে দিয়ে কাইনেটিক এনার্জিটা হলো 4 জুল বিকজ ইট ইজ মুভিং, ওরকম। তো এটাতে গেল 1 মার্ক। এরপরে কি জিপি ভ্যালুজ, যে জিপি ইজ গ্রেটেস্ট এট দ্য টপ এন্ড লোয়েস্ট এট দ্য বটম, তো এটা নিয়ে কমেন্ট করলাম 2 মার্ক। দেন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ গ্রেটেস্ট এট দ্য বটম এন্ড লোয়েস্ট এট দ্য টপ, 3 মার্ক। তিনটা এনার্জি নিয়ে তিনটা এরকম কমেন্ট করলাম। দেন কি হচ্ছে, the change in gp is 20 joule, gp or ep is 20 joule, or kinetic energy change, যে ওখানের মধ্যে তাদের রিলেটিভ যে চেঞ্জ গুলি হচ্ছে। আমাদের বার ডায়াগ্রাম থেকে আর বার চার্ট থেকে আমরা কি পাবো বলো তো লামিয়া? বার চার্ট থেকে আমরা এনার্জির ভ্যালুস গুলি পাবো না, সো এনার্জির ভ্যালুস গুলি দিয়ে ওখানের মধ্যে তার একটা কমেন্ট করতেছে। এখানে এই কমেন্টটা আমরা যদিও করি নাই, যে কতটুকু চেঞ্জ আসছে এটা করি নাই, কিন্তু এখানের মধ্যে চেঞ্জটা কি আরেকটা, জিপি বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির চেঞ্জটা কাইনেটিক এনার্জির চেঞ্জের থেকে বড়, যে তাদের ওই বারের হাইট গুলার চেঞ্জ গুলা বড়। আর কাইনেটিক এনার্জি তো 0, উপরে আর নিচে 0, আর মাঝে দিয়ে হলো 4 জুল, সো তাহলে কাইনেটিক এনার্জির চেঞ্জটা কম। দেন টোটাল এনার্জিটা কি, টোটাল এনার্জিটা হলো সব সময় সেম, সো তাহলে আমরা এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 4টা পয়েন্ট কভার করছি। দেন স্পিড নিয়ে কি, রিলেটেড টু স্পিড এন্ড পজিশন, যে মিডলে স্পিড হলো ম্যাক্সিমাম। ওকে, স্পিডের ভ্যালু তারা বের করছে, এটা আমরা করি নাই। আর দ্য বল ইজ স্টেশনারি এট টপ এন্ড বটম, তো তাহলে আমাদের কিন্তু অলরেডি 6টা পয়েন্ট অলরেডি কভার এমনিতেই হয়ে যায়, বুঝতে পারছো? মার্কিং পয়েন্ট 1 2 3 6 7 9, তো এই 6টা পয়েন্ট আমাদের এমনিতে কভার হয়। আর ওরা যেগুলা ভ্যালুস গুলি নিয়ে আরো কতগুলি কমেন্ট করছে, তো এটা তুমি ইনভেস্টিগেট করে এক্সপ্লেন করে বলতে পারো, ঠিক আছে? মুবাশিরা বুঝতে পারছো? ওকে, সো তাহলে এটা গেল। এরপরে কি, মিথিলার পেজ নাম্বার 218 17C। ওকে, পেজ নাম্বার 218, 218 এর এইটা মিথিলা, এটা 218 এর এটা সেকেন্ড সেশনে আমরা কভার করছিলাম, বুঝছো? তো এটা এর জন্য এরকম লিখে দিছে, বলছিলাম না যে প্রত্যেকটা সেশনের এটা দেখবা। দাঁড়াও, এটা আমরা সেকেন্ড সেশনের লাস্টের দিকে। ওকে, সো দাঁড়াও আমি এটা তোমাকে দেখাই এক্সপ্লেনেশনটা। সেলসিয়াসে নিতে হয় কিভাবে, সরি, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিতে হয় -273 করে, সো যা আসে এগুলা বি নাম্বার পারছো, সি নাম্বার 17 এর সি নাকি, সি না? Yes, sir. Yes, sir. ওকে, এটা খুবই ভালো একটা কোশ্চেন। এখানের মধ্যে দেখো, এখানে আমরা কি অ্যাকচুয়ালি টেস্ট করব, আমরা টেম্পারেচার আর ভলিউম, এই দুটো জিনিস টেস্ট করব, রাইট? টেম্পারেচার এন্ড ভলিউম নিয়ে আমরা কাজ করব। এখন দেখো,
এইখানে ভলিউম বের করার তুমি একটা কাজ করতে পারো, অর ইউ ক্যান ডু সামথিং ইভেন মোর স্মার্ট। কি করা যায় দেখো, ফার্স্ট অফ অল তুমি ভলিউম কার বের করবা বলো তো অসাফ? ভলিউম অফ দ্য কলাম অফ ট্র্যাপড এয়ার, রাইট? ইয়েস স্যার। এখন দেখো এই ট্র্যাপড এয়ারটা তো এই কন্টেইনারের মধ্যেই থাকবে নাকি? তো তাহলে দ্য ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়াটা কি অলওয়েজ ফিক্সড না? ইয়েস স্যার। ওকে, এখন ক্রস সেকশন এরিয়া একটু হাইট করে excellent. So volume is equal to cross sectional area into height. So since cross sectional area is fixed, the only thing that will change with volume will be height, right? So তাহলে যেহেতু cross sectional area constant, তো তাহলে height can be taken as direct measurement of volume, যে height বাড়লে ভলিউম বাড়তেছে, height কমলে ভলিউম কমতেছে। or height এর ভলিউমের সাথে টেম্পারেচারের যেমন রিলেশন হবে, হাইটের সাথে টেম্পারেচারের রিলেশনটা কি হবে? সেম হবে না, বিকজ এরিয়া তো কনস্ট্যান্ট, তাই তো? এরিয়া হলো কনস্ট্যান্ট, সো তাহলে ইউ ক্যান ইউজ দ্য হাইট অফ দ্য এয়ার কলাম অ্যাজ আ ইন্ডিকেশন অফ ভলিউম, তাই না? ইয়েস স্যার। ওকে, সো এই ব্যাপারটা তুমি বুঝলা, দ্যাটস ভেরি গুড। সো এখন আমরা কোশ্চেনটা পড়ি যে অ্যাকচুয়ালি তারা কি করতে চায়, আমরা একটু ডিটেইলে পড়ে এটা এক্সপ্লেন করি। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এন্ড এটা মার্কসও এরকম ভাবেই পাইতে হয় ভালো মতো এক্সপ্লেন করে। ওকে, এখন দেখো সে কি করতেছে, সাম এয়ার ইজ ট্র্যাপড ইন আ ন্যারো গ্লাস টিউব সো দ্যাট ইটস প্রেসার রিমেইনস কনস্ট্যান্ট। তো প্রেসার কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন সে দেখবে। ওকে, এখন ফার্স্টে বলো ইউ নিড টু ডু হোয়াট? ইউ নিড টু মেজার দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার কলাম, রাইট? তুমি তো টেম্পারেচারের সাথে হাইটের কানেকশন দেখবা না, সো তাহলে হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, ইউ উইল হ্যাভ টু মেজার দ্য টেম্পারেচার। তো টেম্পারেচার বের করার জন্য মেজারিং ইনস্ট্রুমেন্ট কি? একটাই মাথায় আসবে, থার্মোমিটার, নাকি? ইয়েস স্যার। ওকে, সো হোয়াট উই উইল ডু, থার্মোমিটার কে আমরা এই যে থার্মোমিটার নিয়ে এটা গায়ের সাথে এরকম আটকায় দিব, tie a thermometer against the tube with the bulb of the thermometer at the column of trapped air, ঠিক আছে? তো তাহলে ট্র্যাপড এয়ারের কলামের সাথে এখানে আটকানো, সো তাহলে কি থার্মোমিটার কার রিডিং দিবে? ট্র্যাপড অফ কলাম এয়ারের টেম্পারেচারের রিডিং দিবে, তাই তো? সো এটা হলো থার্মোমিটার দিয়ে টেম্পারেচার বের করব, এটা একটা বললাম আমরা, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার বের করব, এটা গেল। দেন কি, দেন হলো এই যে আমরা একটা বানসেন বার্নার ইউজ করব, তাহলে যেন হিট দিতে পারি। ওকে, সো উই আর হিটিং দ্য কলাম অফ ট্র্যাপড এয়ার, থার্মোমিটার দিয়ে ওই টেম্পারেচারের রিডিং নিচ্ছি। ওকে, ভালো কথা। দেন আমাদের কি করতে হবে, কলাম অফ ট্র্যাপড এয়ারের হাইটটা বের করতে হবে না? তো কলাম অফ ট্র্যাপড এয়ারের হাইট বের করার জন্য হোয়াট উই উইল ডু, একটা রুলার এটার এখানে পাশে রেখে দিব, আর রুলারের এগেইনস্টে এখানে ধরে দেন কি করতে হবে, we will have to take readings at eye level, তাহলে যেন কি না হয় অসা, প্যারালেক্স এরর যেন না হয়, তাই না? সো তাহলে আমরা কি করব, হাইট অফ দা কলাম অফ এয়ার ট্র্যাপড ইন দা টিউব এটা বের করতেছি। তো সবার কিন্তু ব্যাপারগুলি বোঝা লাগবে যে আমাদের এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে। যে অ্যাপারাটাসটা যে দেওয়া আছে, যে বললো যে describe how the apparatus can be used to investigate the relationship between temperature and volume at constant pressure। তো টেম্পারেচার আর ভলিউমের রিলেশন দেখতে হবে। সো ফার্স্ট অফ অল তোমার ব্যাপারটা বলতে হবে টেম্পারেচার তুমি চেঞ্জ করবা, তো টেম্পারেচার চেঞ্জিং টেকনিক which is a Bunsen burner। ওকে, এটা বললাম। ওকে, এখন টেম্পারেচার যে চেঞ্জ করবা, টেম্পারেচারের রিডিং নেওয়ার জন্য তো তোমার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগবে, সো ইউ অ্যাডেড টু দ্য ডায়াগ্রাম which is a thermometer। গেল, টেম্পারেচার চেঞ্জ করবা কিভাবে বললা, টেম্পারেচার মাপবা কিভাবে এটাও বললাম। ওকে, এখন ভলিউম, ভলিউমের কথাটা কি বলবো, ভলিউম ইজ ইকুয়াল টু A ইনটু L অর A ইনটু H। সো বলবা কি, ক্রস সেকশনাল এরিয়া হলো ফিক্সড, সো দ্য হাইট অফ দ্য এয়ার কলাম ক্যান বি ট্রিটেড অ্যাজ দ্য ভলিউম। সো হাইট অফ দ্য এয়ার কলাম তুমি কিভাবে মাপবা, হাইট অফ দ্য এয়ার কলাম তুমি মাপবা ইউজিং আ রুলার অর মিটার রুল। ওকে, অসাফ এতটুকু বুঝছো কি কি বললাম? জি স্যার। ওকে, সো এখন হোয়াট উই নিড টু ডু,
এটা করে তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এয়ার কলামের হাইট পাইলাম। ওকে, দেন ফিজিক্সের সব সময় একই কথা, রিপিট দ্য এক্সপেরিমেন্ট দেন এভারেজ। এরপরে গ্রাফ প্লট করব, গ্রাফ প্লট করে দেখব টেম্পারেচার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ কেমন, তাই না? ভলিউম ভার্সেস টেম্পারেচার অর হাইট অফ লিকুইড কলাম ভার্সেস হাইট অফ এয়ার কলাম ভার্সেস টেম্পারেচার। তো এই গ্রাফ একে তখন আমরা দেখব যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে হাইট অফ এয়ার কলাম অর ভলিউম অফ এয়ার কলাম কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এন্ড প্রিকশন গুলি ওরকম বলতে হবে, টেক রিডিংস এট আই লেভেল, তাহলে যেন কি না হয়, প্যারালাক্স এরর না হয়, এইসব ব্যাপারগুলা। তো এটা কত নাম্বার কোশ্চেন ছিল জানো? 17C। অলরাইট, এই যে দেখো, appropriate instrument to measure the temperature, DC thermometer, appropriate instrument to measure the volume or length of the tube of the কি বলে trapped air column, কি ইউজ করা যায়? রুলার। তো এটা দিলাম। means of varying temperature, কি ওয়াটার বাথ ইউজ করা যায়, হিটার ইউজ করা যায়, আমরা বানসেন বার্নার ইউজ করছি। এরপরে কনসিডারেশন অফ ডায়ামিটার এন্ড ভলিউম। সো এই যে যেটা বললাম যে ডায়ামিটারের ওই ব্যাপারটা কি, ওইটা ফিক্স থাকবে ক্রস সেকশনাল এরিয়া, সো তাহলে ভলিউমের সাথে ওইটা রিলেশন কেমন ওই ব্যাপারটা বলে নিছি। দেন আইডিয়া অফ অবটেইনিং আ রেঞ্জ অফ ভ্যালুজ, যে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হাইট বের করব। দেন আইডিয়া অফ রিপিটেশন এন্ড এভারেজ অফ রিডিংস, তো রিপিট করব, এভারেজ নিব। দেন ড্র আ গ্রাফ টু ডিসপ্লে দ্য রেজাল্টস, তো এটা। দেন টেম্পারেচারটা যখন নাকি গ্রাফে যখন নাকি প্লট করব, টেম্পারেচারটা আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে? কেলভিনে কনভার্ট করে নিতে হবে, বিকজ অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে আমরা অলওয়েজ কি করি? ডিল করি। তো এখানের মধ্যে কিন্তু অলরেডি আমরা এইটা 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 7টা পয়েন্ট কভার করছি 4 মার্কের অ্যানসারের মধ্যে, বুঝতে পারছো? তো তাহলে whenever তুমি লজিক ওয়াইজ তোমার অ্যানসারটা ট্রিট করবে, তুমি সব সময় দেখবা তোমার মার্ক স্কিমের পয়েন্টের সাথে অ্যানসার মিলেই যাবে, বুঝতে পারছো? তো তাহলে মার্ক স্কিম অনেক রেঞ্জ অফ অ্যানসারস তারা দিয়ে রাখবে। সো তুমি তোমার লজিক ওয়াইজ তুমি দেখলা টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন কেমন এটা বের করতে চায়, তো তুমি দেখলা যে ডায়াগ্রামে তো টেম্পারেচার ভ্যারিং কোনো মেথড অ্যাড করা নাই, সো তুমি অ্যাড করে নিলা, একটা হিটার অ্যাড করে নিলা বা একটা বানসেন বার্নার অ্যাড করে নিলা, 1 মার্ক পেয়ে গেলা। টেম্পারেচার বের করার মতো কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট নাই, সো তুমি থার্মোমিটার অ্যাড করে দিলা, 2 মার্ক পেয়ে গেলা। দেন ভলিউমটা যে বের করবে, ভলিউমটা তো তোমার এরকম ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট, সো তাহলে ক্রস সেকশনাল এরিয়া যেহেতু ফিক্সড, সো তাহলে হাইটটাকে কি করা যায়? ভলিউম হিসেবে ট্রিট করা যায়, তো এই কনসিডারেশনটা নিলা। দেন হাইটের কথা বললা, তো হাইট কিভাবে বের করতে পারো? ইউজিং আ রুলার, এই কথা বললা, 4 মার্ক অলরেডি হয়ে গেছে। দেন কি রেঞ্জ অফ রিডিং নিলা 5 মার্ক, যে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট ভলিউম। দেন রিপিট এন্ড এভারেজ 6 মার্ক। এরপরে কি গ্রাফ ড্র করলা 7 মার্ক। তো এইভাবে করে করে তোমার পয়েন্টগুলি অলওয়েজ আসতেই থাকবে, বুঝতে পারছো? তো অলওয়েজ লজিক ওয়াইজ তুমি যখন আঁকাবা, देयर উইল বি নেভার আ চান্স যে তুমি তোমার মার্কস লুজ করতেছো। ওকে, ওকে মিথিলা, কি বুঝতে পারছো তোর কোশ্চেনটা? হ্যাঁ ভাইয়া বুঝেছি। ওকে, সো এরপরে আর কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম না থাকলে পরে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। তোমাদের সাথে নেক্সট ক্লাস তো আবার অনেক দেরিতে, 25th তো বন্ধ, একবারে 28th না। তো এর জন্য হোমওয়ার্কটা অনেক লম্বা করে দাও, তো সবাই এরকম হোমওয়ার্কটা ভালোভাবে করে ফেলবা। এন্ড তোমাদের মার্ক স্কিম কয়টা আমি 25th ওর ওরকম কয়দিন পরে দিয়ে দিব, কতগুলি মার্ক স্কিম যেন তোমাদের হোমওয়ার্কের ওগুলাতে প্রবলেম যেগুলো ফেস করলা, মার্ক স্কিম দেখে দেখে যেন কতগুলি প্রবলেম নিজে নিজেই সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মোনাজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহফুজুর।